এখানে আমাদের আজকে যে আলোচনার টপিক এটা হচ্ছে শর্টে যেটা বলে এটা হচ্ছে ইইএটি। হ্যাঁ, এটা একটা গুগলের ফরম্যাট বা হচ্ছে গুগল যে ফরম্যাটটাতে ও হচ্ছে একজন ইউজার বা একজন অথর বা হচ্ছে একটা সাইটকে হ্যাঁ র্যাঙ্কিং দেওয়ার সময় জাজমেন্ট করে। তো এটা কীভাবে হতে পারে? ইএটির ফুল ফর্ম কি কি আছে এখানে? ইএটিটা তো শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে যে এখানে এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে এক্সপার্টিস, অথরিটেটিভনেস, আর একটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। হ্যাঁ, তো এই চারটা জিনিস নিয়ে যদি একটা ওয়েবসাইট কিংবা একটা পার্সোনাল ব্র্যান্ড, হ্যাঁ অনেকেই আছে কিনা যারা কিনা এখানে ফ্রিল্যান্সিং শিখবে, শেখার পরে একটা ব্র্যান্ড দাঁড় করে দিতে যাবে নিজে কাজ পাওয়ার জন্য। তোমাদের এর যেরকম একটা আছে যে নিজে একটা এজেন্সি টাইপ কাজ করবে। তো এক একজনের প্ল্যানিং এক এক রকম। এখানে যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাচ্ছে, যারা কিনা একটা নিজেকে ব্র্যান্ড হিসাবে শো করতে যাচ্ছে, যেমন আমি যদি দেখাই এই যে নেইল প্যাটেল যে আছে, এ বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর একটা বিশাল বড় কি বলে জনক বলা যায়, জনক না মানে অনেক ভালো পারে আর কি, অনেক ফেমাস একজন ডিজিটাল মার্কেটার। আচ্ছা, তো ইনার ইনার যেই প্রাইজিং আমরা সাধারণত দেখা যায় কি, একটা এসিওর কাজ করতে গেলে ফাইবার একটু যাই, তাহলে আমি বেটারভাবে বুঝাতে পারবো। আমরা এখানে দেই এসিও সার্ভিস ফর ই কমার্স। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এসিও সার্ভিসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ ভাগ। আমি যেমন এর আগে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছি না এই পর্যন্ত, প্রায় 10টা ক্লাসে। তো এই যে 10টা ক্লাস, এই 10টা ক্লাসে আমি ব্যাকলিঙ্কের একটা ক্লাস রাখছিলাম যে আমরা আমাদের সাইটের জন্য কীভাবে ব্যাকলিঙ্ক ঘাটে ঘাটে বের করব, বা আমাদের কোনটা ব্যাকলিঙ্ক ভালো কোনটা ব্যাকলিঙ্ক খারাপ। তো এই যে প্রথমে যে দিচ্ছে শুধুমাত্র $30 দিয়ে একটা শুধু ব্যাকলিঙ্কের সার্ভিস দিচ্ছে। তো আমরা যখন একটা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে পরিচয় দিব, আমরা শুধু যে ব্যাকলিং সার্ভিস এমন আমাদের সব সার্ভিস আমরা দিতে পারবো, বাট আমাদের নির্দিষ্ট কিছু স্পেসিফিক সেক্টরে এক্সপার্ট হওয়া উচিত। কারণ হচ্ছে যে একটা মানুষ যেমন একসাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার তিনোটা একসাথে যেমন হইতে পারবে না, ঠিক একইভাবে কেউ যদি ডিজিটাল মার্কেটিং করে তার নির্দিষ্ট কিছু স্পেসিফিক জায়গায় এক্সপার্ট হওয়াটা ভালো। কারণ সব জিনিসগুলোতে অনবরত যে আপডেটগুলো আসবে, এই আপডেটগুলো আমাদের মাথায় থাকবে না। কারণ গুগল প্রতি 3 মাস পর পর আপডেট নিয়ে আসে। কারণ প্রতি 3 মাস পর পর যে আপডেটগুলো আসবে, এই আপডেটগুলো এখন আপনি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করবেন? আপনি ই কমার্সের উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি তাহলে ই কমার্স ইস্যু এক্সপার্ট হয়ে যাবেন। আপনি যদি আপনার একটা মানে ব্যবসার উপর অ্যাপ্লাই করেন, ওটা ই কমার্স না, ওটা জাস্ট এমনি একটা বিজনেস, ওটার উপর আপনি অ্যাপ্লাই করতেছেন, তাহলে আপনি একটা লোকাল ইস্যু এক্সপার্ট হবেন। আপনি যদি দেখা গেল যে একটা কি বলে ব্যবসা প্রতিষ্ঠান, এটা হইতে পারে সফটওয়্যার প্রতিষ্ঠান যেগুলো থাকে, ব্যবসা প্রতিষ্ঠানে আবারও ভাগ আছে। এরপরে যে ব্যবসা বললাম, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ভাগ আছে। আপনি কোন ধরনের ব্যবসা, আপনি যদি সফটওয়্যার রিলেটেড যে ব্যবসাগুলো আছে ওগুলা, আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড ব্যবসা থাকে এগুলা, না আপনি কোনো মেডিসিন রিলেটেড ব্যবসা, আপনি কোন দিকে যাচ্ছেন? এখানে অনেকগুলো সেক্টর। আমরা যেমন ক্লাস 9-10-এ যখন পড়ি, তখন আমরা যখন ফিজিক্স পড়ি, ফিজিক্সের কিন্তু খালি একটাই বই। ইন্টারে যখন উঠি তখন ফিজিক্সের 2টা বই ভাগ হয়ে যায়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আবার যখন ইন্টারে পড়ে যারা কিনা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, যারা কিনা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, ওখানে কিন্তু প্রায় 25-30টার উপর সাবজেক্ট, আরও বেশি সাবজেক্ট। তো এতগুলো যে জিনিস আছে, আমরা আমরা তখন ওই একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি এবং ওই সাবজেক্টে আমরা নিজেকে এক্সপার্ট বলে দাবি করি এবং ওটার উপরে আমাদের ক্যারিয়ার হয়। আমাদের ক্যারিয়ার কিন্তু আমরা ফিজিক্স বই পড়ছি এটার উপর হয় না। আমরা কিন্তু ক্যারিয়ার বলতে না যে আমরা ইন্টারে ফিজিক্স ফার্স্ট ইয়ারে অনেক ভালো ছিলাম, এটাতে কিন্তু ক্যারিয়ার হয় না। ক্যারিয়ার হয় হচ্ছে আপনি স্পেসিফিক একটা জিনিসের উপর এক্সপার্ট। অনেকে শুধুমাত্র এই ব্যাকলিঙ্কের যে ব্যবসাটা, এই ব্যবসাটা করেই ওর ক্যারিয়ার সিলেক্ট করে নিছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে শুধু এই ব্যাকলিঙ্ক সার্ভিস দিয়েই ওর ব্যবসা সিকিউর করে নিছে। হ্যাঁ, আমি কোন দিকে যাবেন? হ্যাঁ, না আমি প্রথমে বলবো যে আপনি প্রতিটা জিনিস আগে বুঝার চেষ্টা করেন। নিজে নিজে হয় ফেসবুকে যদি যান, আপনি ফ্রিতে যদি কারোর সাথে কাজ করতে যান, বহু মানুষ আপনাকে ফ্রিতে কাজ দিবে, বহু মানুষ, আপনার ক্লায়েন্টের অভাব হবে না, আপনি কুলাইতে পারবেন না এত কাজ পাবেন। ঠিক আছে, ফেসবুকে যদি যান, ওখানে আপনি ফ্রিতে কাজগুলো আগে শিখেন।
আপনি এখানে কাজগুলো যেটা শিখতেছেন ওটা অ্যাপ্লাই করার একটা তো জায়গা লাগবে। আপনি নিজে যদি অ্যাপ্লাই করতে যান, আপনি এতক্ষণ ধরে যে সেক্টরগুলো বললাম, আপনি যদি অ্যাপ্লাই করতে যান বহু টাকা খরচ হবে। যেমন ধরেন আপনি ধরেন যে একটা ই কমার্স সাইটের জন্য এসইও করবেন, হ্যাঁ, প্রথমের দিকে যেমন আমি একটা ই কমার্স সাইটের জন্য এসইওর কাজটা কীভাবে ওই জিনিসটা দেখাইছিলাম। এখন ধরেন আপনি ই কমার্স সাইটের জন্য একটা এসইও করবেন, এখন আপনি ই কমার্স সাইট একটা নিজে তৈরি করতে হবে, সাইট তৈরি করতে গেলে একটা খরচ আছে। তারপরে সাইট তৈরি করার পর ওটা যখন এসইও করতে যাবেন হাবিজাবি, ওভারঅল জাস্ট ডোমেন হোস্টিংয়ে আপনার 5,000-6,000 টাকা চলে যাবে। সাইট বিল্ড করতে গেলে আপনার 15-20 হাজার টাকা চলে যাবে। এদিকে তো আরও এক্সট্রা হাবিজাবি মাসে মাসে খরচ আছেই। এখন এই যে খরচগুলো আছে, এই খরচগুলো করে তো আপনি খালি শিখতে গিয়ে তো 25-30 হাজার টাকা খরচ করতে পারবেন না। অন্যদিকে আপনি যদি আবার সফটওয়্যার বিজনেসের প্রতি ফোকাস হইতে চান, বা ওর যেমন আপনার ইমেজ এডিটিং বা গ্রাফিক্স সেক্টরে ও ফোকাসড, তো এখন আপনি যেই সেক্টরে ফোকাস হইতে চাচ্ছেন বা আপনি জানেনই না আপনার কোন সেক্টরে ফোকাস হলে আপনি ভালো করবেন, এখন আপনি সিলেক্ট করবেন ওই ফ্রি কাজগুলো করে। হ্যাঁ, আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করবেন, আপনি ডেডিকেটেডভাবে, যেমন চাকরি করে সকাল 9টা থেকে বিকাল 6টা বা বিকাল 5টা পর্যন্ত, আপনি এরকম ডেডিকেটেডভাবে সারাদিনে একটা সময় নির্ধারণ করে রাখবেন যে আমি এখন চাকরিতে বসতেছি, কম্পিউটারটা নিয়ে আমি বাসাতেই আছি বাট আমি চাকরিতে বসতেছি। আমি এরকম করে নির্দিষ্ট সিলেক্ট করে নিব যে আমি কি কাজ করব। হ্যাঁ, আমি এখানে যেমন অনেকগুলো এই ফাইবারে ঢুকলাম কেন, অনেকগুলো সেক্টর আছে। আমি এই ইইএটি নিয়ে যে আলোচনা করব, আপনি এই ইইএটি যেটা, এই 4টা জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে কোথায়, আপনার ব্যবসার মধ্যে। আপনি যে কোনো ব্যবসা সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ব্যবসাতে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনি ওই ফ্রি সার্ভিসগুলো দিবেন। দিলে কি হবে, আপনার প্রথম যে এক্সপিরিয়েন্স হবে, আপনি কাজগুলো কীভাবে করে এই জিনিসটা তো আপনি জানেন, বাট অ্যাপ্লাই করাটা শিখলেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে যোগাযোগ হয়, ক্লায়েন্ট কীভাবে বিহেভ করে, কোনটার জন্য কীভাবে কথা বলতে হয়, এই জিনিসটা শিখবেন। নতুন অবস্থায় ক্লায়েন্ট অনেক ধরনের পাবেন। কিছু ক্লায়েন্ট থাকবে যে আপনাকে শিখাবে, কিছু ক্লায়েন্ট থাকবে যে ধুর আপনি কিছু পারেন না, উল্টাপাল্টা তেরা কথা বলবে। তো বলুক, বাট আপনার শেখা হচ্ছে। ওই সময় চামড়াটা একটু মোটা রাখা লাগে, ঠিক আছে? কারণ আসলেই কারণ হচ্ছে কি, আপনি যখন শিখবেন আপনার জিনিসগুলো এরকম টেন্ডেন্সি থাকতে লাগবে যে আপনি জিনিসগুলো নিবেন। কেউ আপনাকে একটা ধরেন যে ধরেন সামনে তো আমাদের বিরিয়ানির দোকান আছে, হ্যাঁ, ঢাকা বিরিয়ানি হাউস, বা সামনে আরও অনেকগুলো আছে। এখন আপনি যে কোনো জায়গা থেকে বিরিয়ানি নেন, আপনাকে একটা মানুষ 1 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে ফ্রিতে, আর দুই চারটা কথাও তো বলতে পারে, হ্যাঁ, বলতে পারে না? তো পাগলগুলো যেমন রাস্তায় বসে থাকে, ওদেরকে খাওয়া দিতে গেলে উল্টাপাল্টা কথা শোনায়, তেমন আপনিও মনে করবেন ভাই আমি পাগল একটা, আমি এখানে শিখতে আসছি। ওই সময় একটু চামড়াটা মোটা রাখতে লাগবে, নাহলে দেখা যাবে কি আমরা এখানে অনেকে ভাবে যে ধুর তুমি দিচ্ছ মিয়া 50 টাকা, 50 টাকার জন্য আমি এত কিছু করতে পারবো না। এখানে হচ্ছে কি কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে যেরকম আপনার, আমি যখন কন্টেন্ট রাইটিং ক্লাসটা দেখেছিলাম না, কন্টেন্ট রাইটিংয়ে আপনি যখন শুরু করবেন কাজ, বেসিক অবস্থায় আপনি হচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম চার্জ করবেন। হ্যাঁ, মানে প্রতি কন্টেন্ট হিসাবে বা পার 1000 ওয়ার্ডের জন্য। আস্তে 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 আপনি আপনার প্রাইসটা বাড়াবেন। এর ফলে কি হলো, যারা নতুনদেরকে হায়ার করতে যাচ্ছে ওরা ওই প্রাইস রেঞ্জেই হায়ার করে। যারা একটু প্রফেশনাল খোঁজে ওরা 200-250-এর মধ্যে করে, আর যারা কিনা একটু ভালো মানে খোঁজে ওরা 700, 1000, 1500 এরকম চলে যায়। তো এইখানে আমাদের প্রাইস রেঞ্জটা বলতে গেলে 50 দিয়ে বলবো যে ভাই একটা জাস্ট সালামি দিয়েন, আমাকে একটা হাদিয়া দিয়েন, আমি আপনার কাজটা করে দিচ্ছি, জাস্ট একটা খুশি হয়ে হাদিয়া একটা দিয়েন। এরকমভাবে আপনি একটা ওনাকে কি বলে এঙ্গেজ করবেন। তাহলে দেখা যাবে কি আপনার যে পরিশ্রমটা আপনি ফ্রিতে দিলেন না, একটা বিনিময় থাকলো। তাহলে আপনার মধ্যে ওই টেন্ডেন্সিটা থাকবে যে না আমি, হ্যাঁ, না আমি টাকা পাচ্ছি, কিন্তু আবার টাকার পিছে দৌড়ানো যাবে না, শুরুতেই টাকার পিছে দৌড়ানো যাবে না। আমি টাকা পাচ্ছি বাট আমার কাজটা শেখা হচ্ছে, এই টেন্ডেন্সি নিয়ে আগাইতে হবে। আচ্ছা, আমরা অনেক মোটিভেশন নিছি, ঈদের পরে প্রথম ক্লাস, একটু মোটিভেশনের দরকার আছে। কারণ অনেকেই 10টা ক্লাস গেছে, ভাবতেছে আমি এখন কোন দিক যাবো, এই চিন্তা সবার কাজ করবে। আচ্ছা, এখানে যেমন আমি ব্যাকলিঙ্কের কথাটা বললাম, তারপর চলে আসি হচ্ছে শপিফাই। আমাদের এসিওর যে সেক্টরগুলো আছে, এসিওর মধ্যে ই কমার্স এসিওটার মধ্যে এই শপিফাই একটা অনেক বড় সেক্টর। হ্যাঁ, ই কমার্স হচ্ছে আপনার 3 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে কোডিং করে ওয়েবসাইট তৈরি করে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর একটা হচ্ছে শপিফাই। তো যারা কিনা নতুন ব্যবসা শুরু করে ওরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়েই করে। হ্যাঁ, আর যারা একটু ভালো অবস্থায় যাওয়া শুরু করছে ওরা শপিফাইয়ের দিকেই চলে যায় বা কোডিং করে কাজগুলো করে ফেলে। কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে করতে গেলে কি হয়, একটা থিম বসায় দিবে, একটা থিম বসায় দেওয়ার পর খালি প্রোডাক্টগুলো অ্যাড করে দিবে, কাজ শেষ। এখানে শ্রম কম দেওয়া লাগে, কারণ হচ্ছে যে বিগিনার অবস্থায় আমাদের বাজেট কম থাকবে, সো আমাদের শ্রম কম দেওয়া লাগবে। আমি এই কথাগুলো কেন বললাম, কারণ হচ্ছে একজন ধরেন আপনার ক্লায়েন্ট আসছে, সে হচ্ছে যে একটা বিজনেস আপনার সাথে আলোচনা করতেছে। আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনি ফ্রিতে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন।
কারণ ফ্রিতে কাজ করার সময় আপনি ওই ক্লায়েন্টের সাথে গল্প করতে করতে ওর ভবিষ্যৎ প্ল্যানিংটা কি এই জিনিসটা শোনার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন যে কিনা হচ্ছে গিয়ে এইখান থেকে একটা উদাহরণ দেয়, যে কিনা হচ্ছে গিয়ে ইউকের মধ্যে একটা ফুড বিজনেস নিয়ে কাজ করতেছে, রিসেন্টলি একটা ফুড বিজনেস, বলেন রেস্টুরেন্টের ব্যবসা ওর আছে। এখন ওর যে রেস্টুরেন্টের ব্যবসা আছে, ওর ভবিষ্যৎ প্ল্যানিং কি শুধু এই রেস্টুরেন্ট নিয়েই পড়ে থাকা, নাকি এই রেস্টুরেন্ট একটা চেইন তৈরি করা? রেস্টুরেন্ট চেইন সবাই কি চিনি? না চিনলে বলেন। চিনেন না? আচ্ছা, ম্যাকডোনাল্ডস তো নামটা শুনছি। তো ম্যাকডোনাল্ডস যেটা এইখানে হচ্ছে যে ওরা কি করে, ওরা আপনার এই যে নূরজাহান হোটেল যেরকম, এরকম নূরজাহান হোটেলের মতো যারা হোটেল দিতে চায় ওইরকম মানুষদেরকে খুঁজে বের করে। ওদেরকে বলে যে তুমি আমার ব্র্যান্ডের নাম ব্যবহার করবা, যেহেতু আমার ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, সো তোমাকে আমাদের ব্র্যান্ডের ভ্যালুর যে নিয়মকানুন এগুলো মেনটেন করতে হবে, এর পাশাপাশি তুমি আমাদের নাম ব্যবহার করে তুমি ব্যবসা চালাবে। তাহলে কি হলো, এই যে নূরজাহান হোটেল এই নামটা ধরেন কেউই চিনে না, হঠাৎ করে মানুষজন তো ঢুকে খাইতে বসবে না। এত একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে দেখে মানুষ ওখানে গিয়ে খাচ্ছে। তো একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে আপনি যদি মাঠে নামেন তাহলে কি আপনার একটা ইনিশিয়াল যে খরচ, পরিচিতি তৈরি করা, মানুষদের এখানে নিয়ে আসার যে একটা খরচ, এই জিনিসটা থেকে আপনি বাঁচে যাচ্ছেন। তো এখন আপনি ধরেন ইউকের যে ক্লায়েন্ট, ওনার একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে, উনি যখন রেস্টুরেন্টের ব্যবসাটা করতেছে সেই অবস্থাতে ওনার সাথে কথা বলবেন যে আপনি কি করতে চাচ্ছেন, ভবিষ্যতে কি করতে চাচ্ছেন। এই রেস্টুরেন্টের ব্যবসাটা আপনি যদি চান যে দেখেন আপনি রেস্টুরেন্টের ব্যবসাটা করে এত টাকা ইনকাম করতেছেন, মাসে হয়তো আপনার $10,000 মতো প্রফিট হচ্ছে, এখন সব খরচ বাদে আপনি $8,000-10,000 ইনকাম করতে পারতেছেন। কিন্তু আপনি যদি চান যে এই রেস্টুরেন্টটা যেহেতু এখানে ভালো চলতেছে, আপনি এর পাশের যে একটা স্ট্রিট আছে, মানে আমাদের যেমন ঢাকার মধ্যে অনেকগুলো গলি আছে না, ধরেন একটা গলিতে রেস্টুরেন্ট অনেক ভালো চলতেছে, একটু দূরের যে ধরেন আরেকটা সেক্টর, হ্যাঁ মিরপুরের যেমন একাধিক সেক্টর আছে, ধরেন একটা সেক্টরে খুব ভালো রেস্টুরেন্টটা চলতেছে, ওনাকে যদি আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন যে ভাই আপনি আরেকটা সেক্টরে দেন, এই রেস্টুরেন্টে আপনি আরেকটা সেক্টরে দেন, ওই লোকটা আপনার কাজের উপর নির্ভর করে কাজটা দিবে। মানে ওই রেস্টুরেন্টটা ওই সেক্টরে দিবে কিনা ওটা নির্ভর করে আপনার কাজের উপর। যদি আপনি এই সেক্টরে দেখাইতে পারেন যে আপনি কাজ ভালো করতেছেন, তখন ও যখন আরেকটা সেক্টরে রেস্টুরেন্টটা দিবে, ও কিন্তু ঠিকই আপনাকেই সিলেক্ট করবে। কারণ কি, হ্যাঁ ওর কাছ থেকে ভবিষ্যতে কি করতে চায় এই জিনিসটা শুনে নেবেন। হ্যাঁ, না না, এটা আমি বলতেছি, এটা কেন শুনে নেবেন, কারণ হচ্ছে আপনার ওই ক্লায়েন্ট ঘন ঘন খুঁজে বেড়ানোর থেকে একটা ক্লায়েন্টকে পার্মানেন্ট করাটা বেশি সুবিধার। কারণ হচ্ছে আপনি এখানে কাজ করবেন, কার কাজ করবেন? আরেকজনের তো কাজ করবেন, নিজের তো না। তো এখন আপনি যখন আরেকজনের কাজ করতেছেন, ওই অবস্থাতে আপনি যখন নিজের আবার ব্র্যান্ডিং করতে যাবেন, সময়টা করে দিতে পারবেন না। যার জন্য কি করা দরকার, সেজন্য আপনি যেই ক্লায়েন্টটাকে পাবেন ওর ভিতরের ঘটনা বের করতে যাবেন। অনেকেই আছে যে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়, তাকে যদি আপনি এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন এক্সাম্পল দিয়ে, যেমন ধরেন আপনি ম্যাকডোনাল্ডসের মতো করতে পারেন। আপনি এখানে এই সেক্টরে আপনি ভালো বিজনেস করতেছেন, এখান থেকে ধরেন যে মাত্র 2 কিলো দূরে আরেকটা সেক্টর বা 3 কিলো দূরে আরেকটা সেক্টর, বা ওই জায়গায় একটা কলোনি আছে, ওইখানে আপনার ফুডটা খুবই পপুলার, ওখানকার মানুষদের রাস্তায় সমস্যা হয় জ্যামের কারণে, আপনি ওই জায়গাতে আপনার একটা ইয়ে দেন, কি বলে রেস্টুরেন্ট বসায় দেন। তাহলে কি হলো, তাহলে হলো যে ওই লোকটা আপনি যখন আপনার কাজ করে এখানে প্রুভ করলেন যে না মার্কেটিং আমি ভালো পারতেছি, তখন ও কিন্তু ঠিকই ওখানে একটা রেস্টুরেন্ট দিয়ে আপনাকেই কাজটা দিবে। ফলে কি হলো, আপনি এই একটা দোকান থেকে আপনি ধরেন যে $300-400 কাজ পাচ্ছিলেন, ও যখন দেখতেছে আপনার উপর ভরসা করে ও লাভ পাচ্ছে, তখন কিন্তু আপনি ওনাকে যদি বলেন ভাই আমি দুইটা আপনার হ্যান্ডেল করতেছি, আপনাকে মাসে $1,000 দেন, ও কিন্তু দ্বিধা করবে না। শুরু করলেন আপনি $200 দিয়ে, কিন্তু আপনি আস্তে আস্তে $1,000 কীভাবে যাবেন আমি টেকনিকটা শিখিয়ে দিলাম। আর পাশাপাশি এখানে আমাদের যে গুগলে বিভিন্ন আপডেটগুলো আসবে এবং আমরা কম্পিটিটরদের ঘাটাঘাটি করব। যখন আমরা কম্পিটিটরদের ঘাটাঘাটি করব তখন কি সুবিধা হবে, আমরা যখন মার্কেটিং করতে যাব মার্কেটিংয়ের ফ্লস অনেক থাকবে, মানে আমাদের ভুল হইতেই পারে, তাই না? যারা আমাদের থেকে বেটার পারফরমেন্স দেখাবে আমরা ওদের কিছু কিছু জিনিস নেওয়ার চেষ্টা করব, হুবহু কপি করব না। কারণ আপনি যখন দাবা খেলতে যাবেন, আপনার বিপরীত পক্ষ যখন দাবায় যে চালটা দিবে আপনি হুবহু সেম চাল কপি করলে আপনি হারে যাবেন। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের বিপরীত পক্ষের চাল কখনো কপি করব না। আমরা 20টা বা 25টা কম্পিটিটরকে ফলো করার চেষ্টা করবো যে ওরা কেমনে গ্রো করতেছে এবং যারা বড় অবস্থায় আছে ওরা কীভাবে গেছে, এই জিনিসগুলো ফলো করে আমরা আমাদের মার্কেটিং ট্যাকটিক্সগুলো সাজাবো। তাইলে কি হবে, তাইলে আমাদের যে রাস্তাটা কীরকম হইলে আমরা এতটা উপরে যাইতে পারবো, কীভাবে ওরা গেছে, কীভাবে আমরা যাবো, একটা ফুল প্ল্যান তৈরি করতে পারবো। এই জিনিসগুলো কি আসলে, এই জিনিসগুলো হচ্ছে ইইএটি। আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম আমাদের এক্সপেরিয়েন্স, বুঝতে পারছি না? একটা জিনিসের উপরে আমাদের প্রপার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে গুগল এটাকে যেমন বিশ্বাস করবে, আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্ট সবাই কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস করবে। এক্সপার্টিস, আমাদের যদি প্রপার এক্সপার্টিস থাকে তাহলে আমরা আরও ভালো ক্লায়েন্ট পাবো বা আমরা আরও বেশি পরিমাণে কাস্টমার আমাদের এখানে আনতে পারবো।
অথরিটেটিভনেস হচ্ছে আমাদের যেই স্ট্রেংথ, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কোন সেক্টরটা, ধরেন লোকাল এসইওটা ভালো পারি। লোকাল এসইও কি, আমাদের একটা ব্যবসা লোকালি চলতেছে, যেমন নূরজাহান হোটেল, এটা তো ঢাকায় ওরা খাবার সাপ্লাই দিবে না, পঞ্চগড়ের মধ্যে লোকালি চলতেছে। সো নূরজাহান হোটেলটা এর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, তাহলে কি একটা অথরিটেটিভনেস তৈরি করে ফেলছে। তো এই অথরিটেটিভনেস আমাদেরও তৈরি করতে লাগবে। কীভাবে? আমরা একাধিক বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে ফেলবো বা ওদের ক্লায়েন্ট বানায় ফেলবো, তাহলে ওদের ওখানে কাজ করার একটা অভিজ্ঞতা আমরা আরও মানুষকে দেখাইতে পারবো। তাহলে কি আমাদের অথরিটি বিল্ড আপ হচ্ছে। তারপরে কি ট্রাস্ট ওয়ার্দিনেস, এই অথরিটিভনেসের সাথে ট্রাস্ট ওয়ার্দিনেস কানেক্টেড। কী হবে? আমরা যখন আমাদেরকে একটা ভ্যালুয়েবল পার্সন তৈরি করতে পারতেছি, অবশ্যই একজন ক্লায়েন্ট ও যখন আমার সাথে কথা বলতে আসবে, ও ভরসা করেই কথা বলতে আসবে। এটা নতুন অবস্থায় কখনো এই ট্রাস্ট ওয়ার্দিনেসটা আমরা পাবো না। নতুন অবস্থা এটা কখনোই সম্ভব না। আমাদের ফার্স্ট যে কাজটা তৈরি করতে হবে, হচ্ছে আমাদের এক্সপার্ট হওয়া লাগবে। কীভাবে এক্সপার্ট হবো? আমাদের অনেক জায়গায় ফ্রিতে কাজ করব। ফ্রিতে কাজ করলে আমাদের কাজগুলো করে করে অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এই যে এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে। আমরা যখন কাজে এক্সপার্ট হচ্ছে, আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে। আমরা যখন এক্সপেরিয়েন্স হচ্ছি, তখন আমাদের কি হচ্ছে? আমাদের একটা অথরিটি বিল্ড আপ হচ্ছে, যে আমরা ওই ব্র্যান্ডের সাথে কাজ করছি, ওই ব্র্যান্ডের সাথে কাজ করছি। আমাদের যখন অথরিটিভনেস বিল্ড আপ হচ্ছে, তখন আমাদেরকে ক্লায়েন্টরা ট্রাস্ট করতেছে। তখন দেখবেন যে আপনার ফোনের মধ্যে মানুষজন নিজে থেকেই নক দিবে, ভাই ফ্রি আছেন কিনা, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। এইরকমভাবে আপনার সাথে কাজ করার জন্য মানুষজন নিজে থেকে আসবে, তখন আপনাকে কষ্ট করে ওকে ওকে নক দিয়ে দৌড়ে বেরোনো লাগবে না। তো এই চারটা জিনিস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ে। হ্যাঁ, এটা কত পেজের? এটা প্রায় 9 পেজের। আমি চিন্তা করতেছি আজকে এই 9টা পেজ কেমনে 2 ঘন্টায় কভার দিব। আচ্ছা, এখন আমি একটা টপিকের উপর সিলেক্ট করে আগাই। টপিকটা ধরেন কোনটা যে সিলেক্ট করি, আচ্ছা ধরেন আমরা একটা ই কমার্স নিয়ে ব্যবসা করব। হ্যাঁ, ই কমার্স বা এজেন্সি টাইপ যে ব্যবসা, ওগুলো কাছাকাছি। এজেন্সি যদিও একটু ডিফারেন্ট, বাট ই কমার্সের মতোই। বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এজেন্সির সার্ভিস থাকবে। ই কমার্সে যেমন বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এজেন্সির বিভিন্ন সার্ভিস থাকবে। তো অনেকটা ই কমার্সের মতোই, বাট একটু ডিফারেন্ট, যেহেতু এটা সার্ভিস বেস। আচ্ছা, তো ধরেন আমরা একটা ই কমার্স শপের উপরে ইএটি অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, আচ্ছা প্রথমে চলে আসি হচ্ছে এক্সপেরিয়েন্স। এখানে হচ্ছে যে ক্রিয়েট আ রিয়েল অথর প্রোফাইল। এখন রিয়েল অথর প্রোফাইলটা কী জিনিস? এখন আমরা এটা লিখে একটু সার্চ করি গুগল কি বলে। আমরা এই সেম জিনিসটা লিখে ইয়েতেও সার্চ করবো, চ্যাট জিপিটিতে করেও সার্চ করবো। আচ্ছা, আচ্ছা এখানে আমি লিখলাম যে ডিফারেন্ট বিগ অথর প্রোফাইল অন ই কমার্স। কারণ এই জিনিসটা আমি কি জন্য দিলাম? এই জিনিসটা দিলাম হচ্ছে, আমরা তো প্রথমে আমাদের যখন এক্সপেরিয়েন্স বিল্ড আপ করতে যাব, আমাদের একটা প্রোফাইল লাগবে। কি লাগবে? একটা প্রোফাইল লাগবে। আমাদের ধরেন নিজস্ব একটা ওয়েবসাইট হতে পারে, আমাদের ধরেন যে একটা এজেন্সি সাইট হতে পারে, বা আমাদের ধরেন যে একটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করতেছি, ওই ব্র্যান্ডের মধ্যে আমাদের নিজে একটা প্রোফাইল পেজ থাকবে। এরকম যে কোনোভাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য একটা প্রোফাইল আমাদের লাগবে। এটা হইতে পারে একটা ওয়েব পেজ, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েব পেজ, বা হইতে পারে যে একটা লিঙ্কডইন প্রোফাইল, বা হইতে পারে একটা ফেসবুক বা টুইটার প্রোফাইল, যে কোনোটা হইতে পারে, বা পিন্টারেস্ট, যে কোনোটা। হ্যাঁ, তোমার যেহেতু কি বলে ইয়ের হবে, কি বলে ইমেজ নিয়ে কাজ করবা, তোমার রেডিট আর হচ্ছে পিন্টারেস্ট এটা বেশি ভালো কাজ করবে, পাশাপাশি লিঙ্কডইন। ঠিক আছে? আর যারা কিনা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কাজ করবে, তাদের জন্য সব, কোনো কিছু বাদ নাই। তোমার সবগুলোই কাজ করবে, বা তোমাদের স্পেসিফিক। তো এরকম হচ্ছে। এখন আমি ধরেন যে ই কমার্সের জন্য যেহেতু দেখাচ্ছি, তো ই কমার্সের সাথে আসি। প্রথমে কি বলবো? নেইল প্যাটেল। আচ্ছা, আমরা সবারগুলো একটা একটা করে দেখবো। হ্যাঁ, আমি প্রথমে নীল প্যাটেল এটা মাথায় আসে দেখি আমি এটা দেখাইছি। আচ্ছা, আমরা এখানে চলে যাই। এটা কিরকম? এটা বলতেছে যে এখানে দেখেন প্রায় 24,000-এর উপরের ফলোয়ার আছে, এবং প্রায় 500-এর উপর কানেকশন। এর নিউ ইয়র্কে থাকে। এবং এর যদি আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা ঘাটেন, অথবা আপনারা যদি এর যে ওয়েবসাইটটা আছে, এ কীভাবে নিজের ব্র্যান্ডিংটা করছে, হ্যাঁ, এ কীভাবে এর নিজের ব্র্যান্ডিংটা করছে, এই জিনিসটা আমরা দেখতে পাবো। এটা কেন দেখব? এ হচ্ছে একজন অথার। এ হচ্ছে একজন অথার কোন ক্ষেত্রে?
আমি যখন নিজের ব্র্যান্ডিং করব, আমার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আমি নিজে আমার অথার হব। অথার জিনিসটা কি? আমরা যখন একটা বই পড়ি, বইয়ের মধ্যে লেখক থাকে না? তো বইয়ের মধ্যে যেমন একজন লেখক থাকে, তেমনি আমার নিজের ব্র্যান্ডিংয়ের সময় আমার কার ব্র্যান্ডিং করতে, আমার নিজের ব্র্যান্ডিং করতেছি না? আমার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আমরা নিজেই অথার, বা আমরা নিজেই আমাদের ব্র্যান্ডের লেখক। ঠিক আছে না? বলে না যে আমরা যখন ফুলসিরাতে যাব, তার আগে আমাদের হিসাব নিকাশ করা হবে। তো আখিরাতে কি হিসাব হবে না হবে সব কিছু আমরা নিজের ভাগ্য কি হবে না হবে এটা আমরা এখন নিজের কর্ম দ্বারা আমরা লিখতেছি না? তো আমাদের ভাগ্যের অথার আমরা ঠিক একই রকমভাবে আমরা যখন নিজের প্রমোশন করব বা নিজেকে আমরা অনেক মানুষের কাছে পৌঁছায় দিব, তখন আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অথার হব আমরা নিজেই। যেমন নীল প্যাটেল, যেমন হচ্ছে নিজের ব্র্যান্ডিং নিজেই করছে। কিন্তু আর অন্য কাউকে ধরাই দেয়নি যে ভাই আমার নামটা তুমি ছড়ায় বেড়াও। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন এখানে যেমন এও কিন্তু এই সেম কাজ করছে। চলেন আমরা অন্যান্যগুলো দেখি। এগুলো আমি কেন দেখাচ্ছি? এগুলো আমি দেখাচ্ছি, আচ্ছা আমি আরো বেশ করে ওপেন করি। যে এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে পুরা একটা পুরো একটা সার্ভিস অফার করতেছে ই কমার্সের উপরে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও দিয়ে দেখাইছে যে আমার সাথে তুমি ই কমার্সে কাজ করলে কি কি লাভ হবে না হবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে মাস্ট বি এইরকম ভাবে, এই যে দেখেন ইনি কিন্তু এনার যে সার্ভিসের জন্য যা যা মানে প্রাইজিং সবকিছু এখানে ঢুকাই দিছে। তারপরে লিঙ্কডইনটা একটু দেখে আসি, লিঙ্কডইনে এর কি কাজ করছে না করছে। এই যে এর এই কোম্পানির যে ওনার এই জিনিসটা এখানে দেওয়া আছে, আর এ কি কাজ করছে না করছে এই জিনিসগুলো এখানে ইনক্লুড করা আছে। আচ্ছা, তারপরে পরের জনের কাছে চলে যাই। তারপরে এ কি করছে, এটা তো না। এ হচ্ছে শুধু ইমেল মার্কেটিং। হ্যাঁ, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা পার্ট। ইমেল মার্কেটিং করেই এই কিন্তু একটা ব্র্যান্ডিং এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা, আমি পার্সোনাল ওয়েবসাইটগুলো খুঁজতেছি। সেটা বাদ দেন, মার্কেটিং তারপরে হচ্ছে ইনি হচ্ছে মেবি নারীদেরকে নিয়ে কাজ করে। এই যে মাই ওয়াইফ কুইট হার জব, নারীদের এন্টারপ্রেনার বানায়। আচ্ছা, এ হচ্ছে ডাটা অ্যানালিস্টের সার্ভিস দেয়। এই যে ব্যাকলিঙ্কও যে ওয়েবসাইটটা আছে এটার ফাউন্ডারে। আচ্ছা, আর দরকার নেই, এটা বেশি বড় হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন যে জিনিসটা নিয়ে একটু ঘাটবো, যে আচ্ছা, এখানে আমরা হচ্ছে কি, এই যে এক্সপার্টিস যখন বিল্ড আপ করতে যাব, আমাদের একটা অথর প্রোফাইল থাকা লাগবে আমাদের নিজেকে মানুষের সামনে পরিচয় করানোর জন্য। আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের এক্সপেরিয়েন্স বিল্ড আপ হবে, যেগুলো আমরা এই অথর প্রোফাইলের মাধ্যমে শেয়ার করব। আমরা যা যা কাজ করব, যা যা আমাদের অভিজ্ঞতা অর্জন হবে, এটা ভিডিওর মাধ্যমে হোক বা একটা রিলসের মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন,
আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে এগুলাতে ছড়াই দিব, নিজের যে সাইট থাকবে সেগুলোতে ছড়াই দিব। তাহলে আমাদের এই অথর প্রোফাইলটা আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে একটা ভ্যালু প্রোভাইড করা শুরু করবে যে আমরা এই কাজগুলো পারি। একজন ভিজিটর যখন আমাদের এই সাইটে আসবে, ও আসে দেখবে যে আচ্ছা এইটা করছে, ওইটা করছে। হ্যাঁ, একটা মানুষের ভরসা যদি পাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজ দেখায় ভরসাটা পাইতে হবে। তো আপনি কি কাজ করছেন আপনার বিগিনিং থেকে ওই সময়টা অবধি, ওই জিনিসগুলো আপনি যদি ভিডিও আকারে রাখেন বা রিলস আকারে রাখেন তাহলে কি হবে, সবচেয়ে ভালো একটা আউটপুট দিবে। তো আমি এতক্ষণ ধরে এতগুলো জিনিস ওপেন করলাম, যেমন নীল প্যাটেল, এ হচ্ছে এতগুলো সাইটের সাথে কাজ করছে, অলরেডি এইচপি হাবিজাবি এগুলোর সাথে কাজ করছে। তো এটা এর হিসাবে আলাদা ব্যাপার। এখন যেটা আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে একবার ঘুরে আসি, চলেন একটু সোশ্যাল মিডিয়াতে ঘুরে আসি কি করে বেড়ায়। আচ্ছা, আমরা চলে আসলাম হচ্ছে টুইটার বা এক্স এর মধ্যে, এটা এখনো লোড হয় নাই। তো ফেসবুকে আমরা দেখি এখানে উনি এই যে দেখেন, উনি হচ্ছে বিভিন্ন টিপস শেয়ার করে, পাশাপাশি উনি কীভাবে কাজ করতেছে, কোনটা কাজ করে সবচেয়ে ভালো একটা আউটপুট পাচ্ছে, এই জিনিসটা উনি শেয়ার করে। এর ফলে কি হচ্ছে, এর ফলে মানুষজন ভরসা করতে পারতেছে যে না, আমি যদি এইভাবে টিপস শেয়ার করি মানে কি এই লোকটা এটা প্রপারলি জানে দেখে শেয়ার করতেছে। এখানে ও বিভিন্ন কাজগুলো যে করে একটা আউটপুট পাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জন্য, ও এই জিনিসগুলো শেয়ার করতেছে যে আমি এই ব্র্যান্ডের জন্য কাজ করতেছি এবং আমি এই কাজ করে, ধরেন এখানে ইমেল মার্কেটিং করে সবচেয়ে ভালো আউটপুট পাচ্ছে, নোটিফিকেশন পুশ নোটিফিকেশন দিয়ে এরকম আউটপুট পাচ্ছে, হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে এরকম আউটপুট পাচ্ছে, লিঙ্কডিনে এরকম আউটপুট পাচ্ছে, স্ল্যাকের মাধ্যমে এরকম আউটপুট পাচ্ছে। ও কি করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের ইন্টারনাল যে ডাটাগুলো আছে ও ডিরেক্টলি লিক না করলেও ও মানুষের সামনে তুলে ধরতেছে যে আমি এই কাজটা করি ভাই, আমার কাজের অভিজ্ঞতা এই, আমি এই কাজ করে এইরকম একটা আউটপুট তোমাদের দেখাইতে পারতেছি। তো এই জিনিসটা আপনার কখন হবে, যখন আপনি কাজ করবেন। ঠিক আছে, এই যে এখানে যেমন বিভিন্ন টিপস শেয়ার করছে, এই একটা কাজের একটা কি করছে, কাজের একটা ওয়ার্ক ফ্লো শেয়ার করছে। তো আপনার কাজটা হবে এদের মতো বড় বড় যারা ব্র্যান্ডিং করে, পার্সোনাল ব্র্যান্ডিং বলেন বা হচ্ছে গিয়ে যারা বিভিন্ন কোম্পানি চালাচ্ছে, এ পার্সোনাল ব্র্যান্ডিংও যেমন করে, তেমনই নেইল প্যাটেল ডিজিটাল, এটা একটা ওর কোম্পানি। নেইল প্যাটেল এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, নেইল প্যাটেল ডিজিটাল বা এনপি ডিজিটাল এটা হচ্ছে ওর হচ্ছে একটা কি বলে ব্র্যান্ডের নাম। ঠিক আছে, নেইল প্যাটেল হচ্ছে, আমি আবার বলতেছি, নেইল প্যাটেল ওর পার্সোনাল ব্র্যান্ডের নাম, আর হচ্ছে এনপি ডিজিটাল এটা হচ্ছে ওর ব্র্যান্ডের নাম। ঠিক আছে, তো ও কি করতেছে, ওর পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ওর একটা ব্র্যান্ড দাঁড় করে ফেলছে, ওর নিজের নামেই ব্র্যান্ডের নাম দিছে। তো কি হলো এতে, এতে যেমন ওর নিজের নামটা ছড়াইলো, ভালো একটা কাজের একটা সুযোগ হচ্ছে। আর যখন আপনি এরকম ব্র্যান্ডিং করবেন তখন এর মানে সুফলটা কি আসলে, এর সুফলটা হচ্ছে আপনার কাজগুলোতে আপনি প্রপার ভ্যালু পাবেন। আপনি ধরেন যখন ডিরেক্ট ফাইবারে গিয়ে একটা গিগ আপলোড করলেন, আপনি একটা কাজ যখন পাবেন, কাজগুলোতে এইরকম, যেমন ধরি এ যেমন প্রায় $1000 নিচ্ছে। আচ্ছা এটা না দেই, এ যেহেতু টপ রেটেড হিসাবে আছে। এই যে যেমন এই হচ্ছে ই কমার্সের জন্য $120 করে নিচ্ছে, এ $500 করে নিচ্ছে, এ 170, এ 150 নিচ্ছে। তো এইরকম আমরা বিভিন্ন বাজেটে দেখতে পাচ্ছি না। তো এখানে হচ্ছে আমাদের এই যে নেইল প্যাটেল, এ হচ্ছে একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করছে, ও চুক্তি করছে যে তোমার ব্র্যান্ডকে আমি এতগুলো কাস্টমার আনে দিব 2 বছরের মধ্যে। হ্যাঁ, ওর এই চুক্তিটাতে ও $2 মিলিয়ন চুক্তি করছে। চিন্তা করেন, আপনি ফাইবারে যখন কাজ করবেন, যখন আপনার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে না, যখন আপনি এই অথার হইতে পারবেন না, এই যে আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছিলাম, এই যে আপনি যখন একটা রিয়েল অথার প্রোফাইল আপনার তৈরি করতে পারবেন না, তখন আপনি এইরকম ফাইবারে কাজ করবেন $100-150। বাট আপনি যখন একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারবেন, এটা কিন্তু এত সহজ না, বাট অনেক সময় লাগলেও হয়। তো আপনি যখন একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, হয়তো আপনার 4 বছর বা 5 বছর ডেডিকেটেডভাবে লাগে থাকতে হবে, বা 3 বছর ডেডিকেটেডভাবে লাগে থাকতে লাগবে, তারপর আপনি একটা আউটপুট পাবেন। তো যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার নীল নাফিস, চিনেন কি? এ হচ্ছে একজন ভিডিও এডিটর। হ্যাঁ, এই যে এ হচ্ছে একজন ভিডিও এডিটর। এর এখানে আপনার জার্নি শুরু করছে হচ্ছে 2019-20-এর দিকে। এ পার্সোনাল ব্র্যান্ডিংটা করছে, প্রপার পার্সোনাল ব্র্যান্ডিংটা করার কারণে এ হচ্ছে 2023-এর দিকে বা 24-এর দিকে
ওই সময় 23-24-এর দিকে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড হিউজ লেভেলের। সে সময় বাংলাদেশে একটা বিশাল বড় ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। বর্তমানে একটা এজেন্সি পর্যন্ত চালাচ্ছে, যারা কিনা শুরুর দিকে ভাই আমার কিছু নাই, আমি কিছু জানি না, আমি জানতেছি শুধুমাত্র আমার একটা এজেন্সির স্বপ্ন আছে, আমি এটা করবো। বাট আগে আপনি ব্র্যান্ডিংটা শিখেন। আপনি যদি ব্র্যান্ডিংটা না পারেন, আপনার এজেন্সির সাইট দ্বারা করে আপনি কোনো লাভ করতে পারবেন না। তো যে কাজটা করছে, হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের যে কাজগুলো করে বেড়াইতো, ওই কাজগুলো নিয়ে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করছে। বিভিন্ন ক্লায়েন্টের সাথে যখন মিটিং হচ্ছে, ওই মিটিংগুলো লাইভ করছে। বিভিন্ন ক্লায়েন্টের যখন যেই কাজগুলো করছে, ক্লায়েন্টের কাছে পারমিশনে ওই ভিডিও বানায়, ওই কাজগুলো ফেসবুকে, ইউটিউবে ওগুলো ছাড়ে দিছে, যে দেখেন আমি এইভাবে করতেছি। যখন একটা মানুষ আরও হাজারটা মানুষের বা আরও লক্ষটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে, তখন আপনার ব্র্যান্ডিং অটোমেটিক হয়ে যাবে। আপনার কাছে তখন মানুষের পিছিয়ে দৌড়াতে হবে, মানুষ নিজেই আপনাকে খুঁজে বের করবে। সো এই নীল নাফি সেই 19-20 সাল থেকে শুরু করছে, এখন বলতে গেলে একটা বিশাল বড় ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলতে পারছে। আমি যদি এর দেখাই, লিঙ্কডইনটা দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। প্রায় 53,000 ফলোয়ার। লিঙ্কডইন এটা আপনার ফেসবুক না যে আপনি ফলোয়ার কিনে নেবেন। লিঙ্কডইনে আপনি যদি ফলোয়ার কিনছেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ওটা টের পায়। এমনকি আপনি যদি একদিনে 10-12টার উপর অ্যাকাউন্ট ঘুরছেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। ফেসবুকে আপনি সারাদিন ফেসবুক চালাচ্ছেন, অ্যাকাউন্ট ব্যান করতেছে, করে না। সে জায়গায় লিঙ্কডইনে আপনি 10টা অ্যাকাউন্ট খালি ঘুরতে গেছেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো লিঙ্কডইনের নিয়মকানুন অনেক স্ট্রিক্ট। সে জায়গায় 53,000 ফলোয়ার পাইছে, এটা তো এত সোজা ব্যাপার না। পাইছে কিভাবে? পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। নিজেকে মানুষের সামনে প্রকাশ করছে যে আমি কে। এখন এই যে দেখেন, হচ্ছে একটা কি বলে, ব্র্যান্ড এটা আর কি, ওয়েবসাইট নেই। আচ্ছা, আমি এটার নামটা লিখেই সার্চ করি। এখান থেকে একটা ওয়েবসাইট এজেন্সি সাইটটা কেমনে দাঁড় করাইছে, খালি কি ডিজাইনটা খালি দিছে। বিভিন্ন ক্লায়েন্টের কাজের যে একটা থাকে, মানে কি রিভিউ দিল, এটা একটু ছোট করে দেখে, তাহলে একবারে শুরু থেকে দেখাই কিভাবে এই কাজগুলো করছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। দেখেন কি পরিমাণ, একটু তো এইখানে দেখাইছে এত পরিমাণে এঙ্গেজমেন্ট আনতে পারছে, 5 গুণ রিচ আনতে পারছে, 50% বেশি লিড প্রোভাইড করতে পারতেছে। তারপরে এখানে এই বিষয়গুলো এক্সপ্রেস করছে। দেখেন বিভিন্ন ক্লায়েন্টের রিভিউ, এখানে এই যে ভিডিও রিভিউ। আবার আপনি কিন্তু একটা টেক্সট, যেমন ধরেন একটা ক্লায়েন্ট এই টেক্সটটা দিছে, এখন যে কেউ এইরকম টেক্সট এআই দিয়ে জেনারেট করে দিতে পারবে, কোনো ব্যাপারই না। আপনি যদি এআইকে বলেন আমাকে 50টা ক্লায়েন্টের রিভিউ আমাকে টেক্সট হিসাবে দাও, ও 50টা ক্লায়েন্টের রিভিউ কেন, আপনি 500টা চাইলেও 500টা দিয়ে দিবে ফ্রিতে, কোনো ব্যাপার না। কিন্তু এরকম ভিডিও আপনাকে দিতে লাগবে, যে একটা ক্লায়েন্ট আপনার উপর যে স্যাটিসফাইড, এই ভিডিওটা আপনাকে ওখানে দিতে লাগবে। তাহলে কি লাভ? তাহলে হইলো কি, আপনার এখানে ব্র্যান্ড ভ্যালু আপনি তৈরি করতে পারলেন, যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি অভাব। এই যে এইখানে যেমন দিছে। আচ্ছা, তারপরে যাই। এই যে ও যে কাজগুলো করছে, সেই কাজগুলোর একটা, এই যে বিভিন্ন ব্র্যান্ডের জন্য, মানে বিভিন্ন টাইপের কোম্পানির জন্য করছে। যেমন হচ্ছে সফটওয়্যার কোম্পানি আছে, বিভিন্ন শর্টস বা ইউটিউব যে চ্যানেলগুলো আছে, বিভিন্ন অ্যাড যে এজেন্সিগুলো আছে, সেগুলোর জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন কেস স্টাডি পাবলিশ করে। তারপরে ও যে সার্ভিসগুলো দেয় অন্যান্য এজেন্সি থেকে, ওর সার্ভিসটা কেন বেটার। তারপরে ও হচ্ছে ফ্রি কলও রাখছে, মানে বুকিং দেয়া, মানে কনসালটেন্সি যদি নিতে চান, তাহলে আপনি ফ্রিতে ওর সাথে কনসালটেন্সি করতে পারবেন। হচ্ছে কাজগুলো যে করে, ওয়ার্ক ফ্লো একটা থাকে, আপনি কাজ করবেন, কীভাবে কাজগুলো করবেন, একটা ওয়ার্ক ফ্লো থাকা লাগবে। হচ্ছে এই ওয়ার্ক ফ্লো, প্রথমে আপনি হচ্ছে আইডিয়া জেনারেট করে, তারপরে কন্টেন্ট লিখে, তারপরে হচ্ছে ইমেজ বা অন্যান্য যে ফুটেজগুলো লাগবে সেগুলো জড়ো করে, তারপর হচ্ছে একটা সুন্দর থাম্বনেইল বানায়, তারপরে ভিডিওটা এডিট করে দেন পোস্ট করে। তো একটা ওয়ার্ক ফ্লো দিয়ে দিছে। তারপর কী কী ধরনের ভিডিও এরা কাজ করে, এগুলা দিছে। এই যে আবার হচ্ছে যে ক্লায়েন্টরা কী কী বেনিফিট পাইছে এর সাথে কাজ করে, এগুলো এখানে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো। তো এগুলার লাভ কী? তাইলে এর লাভ হলো মানুষের বিশ্বাস অর্জন করা। হচ্ছে কি, কাজ করে 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 একটা ব্র্যান্ড দাঁড় করা ফেলছে। যেই ব্র্যান্ড দাঁড় করানোটা আমাদেরও করতে লাগে, বাট আমাদেরও এরকম ডেডিকেটেড 3-4 বছর বা 5 বছর লাগে থাকা লাগবে। এই ডেডিকেশনটা ম্যাক্সিমাম মানুষের নেই। আমি যখন ঢাকায় শিখছিলাম, আমাদের ব্যাচে আপনার 25 জন ছিল, যার মধ্যে থেকে মাত্র 2 জন টিকে আছে। বাকি যে 23 জন, হয় ওরা ওই আগের পেশায় ফিরে গেছে। কারণ হচ্ছে যে এখানে যখন আপনি কাজ করবেন,
আপনার কাজের মধ্যে কিন্তু সেই ডেডিকেশনটা মাস্ট। আপনি কাজগুলো প্রপারলি না করতে পারলে আপনি কিন্তু আগাইতে পারবেন না। আপনার এখানে নতুনত্ব আসবে। আপনারা এখন যে কোর্সটা করতেছেন, আপনারা যদি এই কোর্সের ভিডিওগুলো ফেলা রাখেন, মনে করেন যে আচ্ছা আমি তো এখন সময় পাচ্ছি না, ব্যস্ত আছি, 2 বছর পর শুরু করব। 2 বছরের মধ্যে অনেক কিছু পাল্টে যাবে, এই কোর্সে তখন কোনো ভ্যালুই থাকবে না। আপনি এখন শিখতেছেন, আমি এখনকার জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি। আপনি যদি ট্রেন্ডের সাথে গা ভাসায় দিতে পারেন তাহলে আপনি জিতে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আরে আছি তো চলুক, এই জিনিস আর কত পাল্টাবে, 10টার মধ্যে 2টা পাল্টালে 8টা তো থাকবে, এই হেলমাসি বলে আপনি শেষ, ওখানেই শেষ। ওই যে আমার উদাহরণ যেটা দিলাম, আমাদের ব্যাচে 25 জন ছিল, মাত্র 2 জন টিকে আছে, যার মধ্যে আমি এখানে মেন্টর হিসেবে ঢুকছি, আরেকজন হচ্ছে গিয়ে ও নিজে ফ্রিল্যান্সিং করতেছে। আর বাকি যারা ছিল ওরা চাকরি বাকরিতে ঢুকছিল, বাট ওরা টিকতে পারে নাই। সাস্টেন কেন করতে পারে নাই? কারণ হচ্ছে ওরা নতুনত্বটাকে মানায় নিতে পারে নাই। ওরা নির্ভরশীল ছিল যে আমাদের কোর্সে যেটা শিখাবে আমরা ওটাই শিখে চুপ করে বসে থাকবো। যেমন ধরেন আমার হয়ে গেল, আমার কাছে এই শীটটা কিন্তু আমাকে কখনো ক্রিয়েটিভিটি দেয় নাই। আমি এই শীটটা নিজের কাজের অভিজ্ঞতা থেকে তৈরি করছি। সব টেক্সটগুলো এআই থেকে জেনারেট করে নিছি, বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ব্র্যান্ডের সাইটের যে লিঙ্কগুলো, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের সাইটগুলো আমি এগুলো বাই করে নিছি। এখানে যেমন আমি ঘাট থেকে যাই বের করলাম না, এরকম বের করে 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 এরকম একটা সাইট তৈরি, মানে এরকম একটা কি বলে পিডিএফ বলেন বা ডক ফাইল বলেন তৈরি করছি। এটা নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করা। যারা এই কাজটা করতে পারবে না, যারা রিসার্চ করতে পারবে না, তাদের জন্য এই দুনিয়ার কোনো সেক্টরই ওপেন নেই। আপনি যে কোনো সেক্টরে যান, খালি ডিজিটাল মার্কেটিং না, যে কোনো সেক্টরে যান, আপনি যদি প্রপার রিসার্চ করতে না পারেন, আপনার জন্য দুনিয়ার কোনো সেক্টরেই হালাল অবস্থায়, মানে হালাল তো না, এটা হচ্ছে গিয়ে সাস্টেনেবল অবস্থায় থাকবে না। সাস্টেনেবল বলতে কি, আপনি যখন সরকারি চাকরি করতে গেলে বুড়া হবেন বা মানে বয়স শেষ হয়ে গেলে পেনশন না কি বলে এটা, হ্যাঁ পেনশন পাবেন, রিটায়ার্ডের জন্য পেনশনের টাকা পাবেন, শেষ। এটা হচ্ছে আপনার একটা সাস্টেনেবল ইনকাম, হ্যাঁ। কিন্তু আপনি যখন নিজে ব্যবসা করতে যাবেন, ব্যবসাতে আপনার কিন্তু নতুনত্ব আসবে, তাই না? এখন পার্টেক্স বা রিগাল, এই দুইটার মধ্যে যদি আমরা দেখি, আমাদের যে পার্টেক্স ছিল আগে কিন্তু খুব চলতো, পার্টেক্স বাড়ি বাড়ি একটা নাম ছিল। এখন কি পার্টেক্সকে অতটা দেখা যায়? অতটা কিন্তু দেখা যায় না। এখন নোভা ফার্নিচার আছে, রিগাল আছে, আর ফেলে রিগাল, আরও এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। বিশেষ করে লোকাল যে আমাদের যেগুলো দোকান আছে, লোকালি তো অনেক ওরা ফার্নিচারগুলো তৈরি করছে হার্ডবোর্ডগুলোতে, অনেক মানুষ ওগুলোই কিনতেছে। তো আগে যে জায়গায় বাড়ি বাড়ি পার্টেক্স, একটা মুখে মুখে পার্টেক্স, ভাই পার্টেক্সের একটা টেবিল নিলাম, পার্টেক্সের একটা পড়ার টেবিল নিলাম, পার্টেক্সের একটা বিয়ে হচ্ছে যখন পার্টেক্সের একটা আপনার কি বলে আয়না নিচ্ছে, ড্রেসিং টেবিল নিচ্ছে। তো এই জিনিসটা এখন কিন্তু নাই। এটা কেন নাই? ওরা হচ্ছে নতুনত্বের সাথে ওরা খাপ খাওয়ায় নেয়নি, হ্যাঁ। পার্টেক্সের যে মালিক যিনি ছিলেন, উনি হচ্ছে গিয়ে আপনার মূল যে মালিক যিনি এটা প্রতিষ্ঠা করছে, উনি মারা গেছে, ওনার ছেলের হাতে দিছে। উনি ধরছিল যে আচ্ছা আমার বাপ তো এটা এইভাবে করে গেছে, আমিও এটা কন্টিনিউ রাখি। ভাই তোর বাপ করে গেছে, তুই এখন নিউ জেনারেশন, তোর মধ্যে কত নতুনত্ব আনা লাগবে, তুই এই জিনিসটা বুঝবি না। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন একটা জিনিস শিখবো, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং যখন করব, তখন আমাদেরকে এই অথর প্রোফাইলটা মাস্ট বি তৈরি করতে লাগবে। এবং এই যে ছেলেটা এইখানে নীল নাফিস, এই কিন্তু অনবরত আপডেট করতে থাকে। এই ভিডিওগুলোতে মানে রাখে দিছে, ক্লায়েন্ট আসবে বা ভিজিটর আসবে, খালি এই 14 বার এই একটা ভিডিও এই কয়টা দেখতে থাকবে। একটা সময় যাতে বলবে যে ভাই এগুলো তো তুই খালি 2-4টা ক্লায়েন্ট পাইছিলি, ওগুলোতে ভিডিওতে ভরে রাখছিস, তাই না? তো আমাদের কন্টিনিউ কাজ করতে হবে, কন্টিনিউ আমাদের ব্র্যান্ডিং চালাতে হবে। আমরা অ্যাড চালাবো আমাদের পার্সোনালি, আমাদের হচ্ছে যে এরকম ব্র্যান্ডিং করবো, যত সোশ্যাল মিডিয়া আছে, নিজের পার্সোনাল ওয়েবসাইট আছে, যেমন দেখেন পার্সোনাল ওয়েবসাইটে কিন্তু ধুমায় ব্র্যান্ডিং করতেছে। নীল নাফিস আপনার এখানে কই গেল? এই যে নীল নাফিসের এখানে, 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলারের নিচে কোনো কাজে করে না। আমরা যে জায়গায় একটু আগে ফাইবারে দিলাম $100-150 জন্য পাগল হয়ে গেছে। আর এই নীল প্যাটেল 2-3 মিলিয়নের নিচে কাজই করে না। এর কি ঠেকাটা পড়ছে হচ্ছে, দেখেন ইউটিউবে 1 মাস আগে, দাঁড়ান, ইউটিউবে হচ্ছে যে 10 দিন আগে, 13 দিন আগে, 2 সপ্তাহ আগে কন্টিনিউয়াস ব্র্যান্ডিং চালা যাচ্ছে। কি এর মানে দরকারটা কি ভাই? তুই একটা চুক্তি করতেছিস $2 মিলিয়ন, $2 মিলিয়ন মানে বাংলা টাকায় প্রায় 20-25 কোটি টাকা। তুই একটা চুক্তি করতেছিস 20 কোটি টাকার, তোর তোর দরকার আছে, বাট এই কিন্তু ঠিকই এটা চালা যাচ্ছে। তাহলে আপনি ভ্যালুটা কোন জায়গায়, বুঝতে পারছেন? নিজের ভ্যালু তৈরি করতে গেলে কোন জায়গায় আমাদের দৌড়াইতে লাগবে? আমি এখানে, হ্যাঁ আমি ওটা বলি না, রিসার্চের পিছিয়ে দৌড়াইতে লাগবে। আমি যেমন এখানে, আমার কিন্তু সবাইকে আমি চিনতাম না। এখানে চ্যাটজিপিটির মাধ্যমে যে এতগুলো নাম আছে, আমি এদেরকে কিন্তু চিনতাম না। আমি কিন্তু আপনাকে খালি ধরাই দিলাম যে আপনি রিসার্চটা করবেন কেমনে। আপনার একটা জিনিস আপনি বুঝতেছেন না, অথর প্রোফাইল। প্রথম যখন আপনি অথর প্রোফাইল নামটা শুনছিলেন, সবাই কিন্তু আমরা বুঝতে পারিনি জিনিসটা কি আসলে। আর যখন আমি এটা এক্সপ্লেন করলাম,
আমি প্রথমে চ্যাটজিপিটির কাছে গেলাম, আমাকে ই কমার্স ব্র্যান্ডিং করে এরকম অথর প্রোফাইল বের করে দাও, 10টা 15টা যা পারো দাও। এ আমাকে অনেকগুলো বের করে দিল। আমি কি করলাম, ওগুলোতে ঢুকলাম, ঢুকানোর পরে অথর প্রোফাইল কী জিনিস এটা আমি আপনাদের বুঝাইলাম। তো আমি চাইলেই কিন্তু এইটা মানে এইটা বাদ দিয়ে আমার যে কটা নাম মুখস্থ আছে আমি নামগুলো দেখা দিব, কাজ শেষ, তাই না? এরকম করতে পারতাম না? এর ফলে কি হতো, আপনাদের পঙ্গু বানাই দিতাম। কেন? কারণ আপনারা এই কোর্সটা করবেন, এই কোর্সটা করার সময় আপনারা যে কটা নাম শুনছেন ওই কটার নাম হাতে কলমে লিখে নেবেন, বাড়ি যা গেলে ওগুলো কপি করবেন। কিন্তু আপনাকে যখন আমি রিসার্চটা করা শিখাই দিলাম, যে আপনি যখন একটা জিনিস এরকম করে দেখবেন যেটা আপনি বুঝবেন না, ওটা নিয়ে আপনি এখানে এসে জিজ্ঞেস করবেন, আপনার জন্য তথ্য ভাণ্ডার নিয়ে বসে আছে আপনাকে সাহায্য করার জন্য। আপনি জিনিসটা নিয়ে জানতে চাইলেন যে আমাকে অথর প্রোফাইল এই টপিকের উপর বা এই নিশের উপরে আমাকে অথর প্রোফাইলগুলো দেও, যেন আমি আমার নিজের জন্য এরকম অথর প্রোফাইল তৈরি করতে পারি, নিজেকে এইভাবে ব্র্যান্ডিং করতে পারি। তো এই আমাকে এরকম দিয়ে দিল একটা বিশাল বড় লিস্ট। আরে ভাই, আপনার 100টা লাগবে না, 50টা লাগবে না, এই যে 8-10টা দিয়েছে এই 8-10টা আপনি ফলো করেন না, তাতে আপনার দম বাইরে যাবে। ঠিক আছে, তাতেই আপনার দম বাইরে যাবে। তো আমাদের কি অথর প্রোফাইল মাস্ট বি তৈরি করতে লাগে। আমরা যখন নতুন এখন অবস্থায় আছি, আপনাদের আমি খরচ বাড়াইতে চাই না, বাট এই জিনিসটা বলতে আমি বাধ্য, যারা কাজ করবেন ভবিষ্যতে ডেডিকেটেড ভাবে, অ্যাটলিস্ট নিজের একটা ডোমেন হোস্টিং কিনে নেন। নিজের একটা ডোমেন হোস্টিং থাকলে কী লাভ হবে, আপনার নিজের ডোমেন হোস্টিং থাকলে আপনি ফার্স্ট অফ অল নিজের ব্র্যান্ডিং করতে পারবেন। আপনার যে ওয়েবসাইট থাকতেছে এটা হচ্ছে একটা আইডেন্টিটি। হ্যাঁ, আপনার ধরেন ফেসবুক প্রোফাইল যে কেউ হ্যাকট্যাক করে শেষ করে দিবে। আপনার লিঙ্কডিনে একবার ব্যান আসলে আপনি ওই ব্যানটা উঠাতে আপনার জান চলে যাবে, নতুন করে অ্যাকাউন্ট খোলা ছাড়া হয়তো বা কোনো সময় অপশনও থাকে না। আবার দেখা যায় যে ঠিক একইভাবে এক্স বা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট যেটা, ওখানেও আপনার ব্যান করে দেয়। তো এখন আপনি যখন কারো আন্ডারে কাজ করতেছেন, যেমন সোশ্যাল মিডিয়াগুলো কোনো কারণে ব্যান হয়ে গেল, আপনি ওখান থেকে উধাও হয়ে গেলেন, আপনি যে রেপুটেশন তৈরি করছিলেন ওই সেম রেপুটেশন এত সহজে কিন্তু ফিরে পাবেন না, কারণ আপনাকে কপি করে বহু মানুষ আসে, তাই না? এখন আপনি যখন একবার ব্র্যান্ডটাকে হারাই ফেলেছেন, ধরেন আপনার ফেসবুকে একটা অনেক ভালো পেজ ছিল, প্রায় 1-1.5 মিলিয়ন ফলোয়ার, কারণ এই 1-1.5 মিলিয়ন ফলোয়ারের যে পেজটা এটা নষ্ট হয়ে গেছে, কেউ একজন রিপোর্ট মানে নষ্ট করে দিছে। এখন আপনার যে পেজটা আপনার নষ্ট হয়ে গেল, এই পেজটা কি আপনি আর ফিরে পাচ্ছেন না, আপনার ব্র্যান্ড কিন্তু ওখানেই শেষ। আপনি আরেকটা পেজ খুললেন, ওখানে আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন, একেবারে জিরো থেকে আবার শুরু করতে হচ্ছে। বাট আপনার হাতে যদি একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট ভাই হ্যাক করুক, কোনো সমস্যা নেই, আমরা আরেকটা ডোমেন কিনে আরেকটা ওয়েবসাইট বানিয়ে দিব, কোনো প্যারা নেই। কারণ একটা পেজে আপনার যেরকম মানুষজন দেখবে ও কতগুলো ফলোয়ার ছিল, কি পরিমাণে ভিডিও টিডিও হইতো না হয়তো হাবি যাবি সব কিছু দেখবে, আপনাকে জাজ করবে যে আপনি আগে কি করছেন না করছেন। যখন একটা পেজ নষ্ট হয় নতুন করে পেজ তৈরি করবেন, ও আসে দেখবে যে এটা একটা নয়া প্রোফাইল, নির্ঘাত ফ্রড। আগের প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করে এখানে ছাড়তেছে, একটু কাটসাট করে ছাড়তেছে, নির্ঘাত ফ্রড। সো নিজের একটা ওয়েবসাইট থাকাটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য একটা সেফ। কেন সেফ? কারণ হচ্ছে নিজের সাইট কখনো এত সহজে নষ্ট হবে না। কেউ একজন হ্যাক করে নিয়ে গেলো, যা ভাই তুই আমার ওয়েবসাইট নিয়ে যা, আমার আরও 10টা ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো, ইজি। এর একদিন আমরা ওয়েবসাইট তৈরির কাজ শিখছি না, কেন দেখাইছিলাম? কারণ হচ্ছে আমরা ওয়েবসাইট যদি নিজে তৈরি করতে পারি, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এটা সবচেয়ে বেশি একটা হেল্পফুল একটা পার্ট। আর হচ্ছে ওয়েবসাইট তৈরির কাজটা জানা লাগবে কেন? যখন আমরা ই কমার্স বা অন্যান্য কাজ করতে যাব, তখন কি হবে, আমাদের একটা সাইট আমাদের হাতে আসবে মার্কেটিংয়ের জন্য। এখন যখন মার্কেটিংয়ের জন্য সাইটটা আমাদের হাতে আসবে, তখন যদি আমরা ওই মার্কেটিংটা প্রপারলি করতে নাই পারছি, বা টেকনিক্যাল যে ইস্যুগুলো থাকবে ওয়েবসাইটে আমরা ওটা বুঝিয়ে না। এখন ধরেন আমি এর আগের দিন যখন দেখাইছিলাম লোগোটা কোন জায়গায় অ্যাড করে ওটা দেখাইছিলাম, কীভাবে অ্যাড করে ওটা দেখাইছিলাম, পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের হেডার বা ফুটার কীভাবে কাজ করে এটা দেখাইছিলাম, পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের যে বডি সেকশন থাকে বডি সেকশনের কাজটা দেখাইছিলাম। তো এতগুলো কাজ যে দেখাইছি, এখন ধরেন যে আপনার একটা হেডিং আপনি পাল্টাবেন। এখন ক্লায়েন্টের কাজ আপনি করতে গেছেন, আপনাকে বলছে যে ভাই আমার ওয়েবসাইটে তুমি নিয়ে নাও, যা লাগে পাল্টাপাল্টি করে দাও, আমার মার্কেটিংটা করে খালি আমার সেল এত বাড়াই দাও। এখন আপনি বলছেন ঠিক আছে ইনশাল্লাহ, আপনি আমাকে মাসে $200-250 দেন, আমি এটা একেবারে মানে যা পারি সর্বোচ্চতে করে দিব, আশেপাশে কম্পিটিটররা আপনার ধারে কাছে আসতে পারবে না, এত তেজ আমার। কিন্তু যখন আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়েছেন, ভিতরে আপনি হেডিংটাই পাল্টাতে পারেন না, ঠিক আছে? আপনি তখন করবেন কেমনে? সো আপনার জানা লাগবে যে আপনি যে কাজটাতে করবেন, আপনার এই ওয়েব ডেভেলপমেন্টের একটা বেসিক জিনিস অ্যাটলিস্ট আপনার জানা লাগবে, নাহলে আপনি আগাইতে পারবেন না। আচ্ছা, তো ওই বেসিক জিনিসটা দিয়েই কিন্তু আপনার পার্সোনাল একটা অথর প্রোফাইল তৈরি করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে যে নীল প্যাটেলের, যেটা আমি একটু আগে দেখালাম, নীল প্যাটেলের যে সাইটটা আছে, এই সাইটটা কিন্তু আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবেন। এই সাইটটা তৈরি করা কিন্তু অত কঠিন না, যেমনটা হচ্ছে এর সাইটটা তৈরি করা কিন্তু কঠিন আছে। এই সাইটটা আপনার রিঅ্যাক্ট দিয়ে মেবি বানাইছে, মারছে, ওয়েব ফ্লোতে বানিয়েছে। আচ্ছা, ওয়েব ফ্লো হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই মতো, আমি ভাবিও নাই যে এটা ওয়েব ফ্লোতে সম্ভব।
আচ্ছা যাই হোক, এটা ওয়েব ফ্লো যতই দেখাক, এই যে জিনিসগুলো আছে এইটা, তারপরে এই যে এটা সোজা হয়ে যাচ্ছে, এই যে দুই পাশে এটা নড়ে যাচ্ছে, এরকম বহু এফেক্ট আছে যেগুলো কোড ছাড়া কখনো সম্ভব না। সো এ ওয়ার্ডপ্রেস হোক যেটাই হোক কোডিংয়ের জিনিসগুলো অ্যাপ্লাই করছে, বাট এ একেবারে ফুললি মানে র, বলতে গেলে না র একটা ওয়েবসাইট তৈরি করছে। পুরোটা ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সম্ভব। মেবি এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করে নাই। আরে ওয়ার্ডপ্রেসে তো বানিয়েছে। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা এর আগের দিন যে কাজটা শিখছিলাম, আমি কিন্তু এগুলো ঘাটি নেই আসলে, আজকে আপনাদের সামনে ঘাট থেকে বিষয়গুলো বের হচ্ছে, আমার হাসি বের হচ্ছে। এ দেখেন এত বড় একটা, একটু আগে যে বললাম এ $2 মিলিয়ন নিচে কোনো চুক্তিও করে না, এত বড় একটা ব্র্যান্ডের মালিক ওয়ার্ডপ্রেসের নিজের ব্র্যান্ডিং করতেছে। মানে যারা কিনা বেসিক শুরু করে খালি এইরকম অবস্থায় যারা থাকে তারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে। এই এত বড় অবস্থায় যাওয়ার পরেও এ ওয়ার্ডপ্রেসটা নিয়েই পড়ে আছে, কারণ এর কাজ হয়ে যাচ্ছে, এর যেটা প্রোভাইড করতে যাচ্ছে এর কাজ এটা দিয়েই হয়ে যাচ্ছে, এরা প্রয়োজনই হয় না। সো আমরা নিজেকে ছোট ভাববো না। এর আগে একেবারে প্রথম দিনে যেদিন আমরা ডিজিটাল মার্কেটিং প্রথম ক্লাস করছিলাম, আমি দারাজের আর বিভিন্ন ব্র্যান্ডের উদাহরণ দিছিলাম না। ধরেন আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, দারাজও কি একটা ই কমার্স সাইট, এখন দারাজ কেন 1 নম্বরে, আরং কেন 2 নম্বরে, তাই না? দারাজ কিন্তু জাস্ট ওরা আরেকজনের প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করে দিচ্ছে, আরং কিন্তু নিজের একটা ব্র্যান্ড, আরং কেন 2 নম্বরে থাকলো? ওরা হচ্ছে প্রপার মার্কেটিংটা ফলো করে নেয়, তাই না? তো এইটাই হচ্ছে আসল জায়গা, যে আমরা আমাদের প্রপার মার্কেটিংটা যদি ফলো করি, আমরা যেই জায়গা থেকে উঠে আসি না কেন আমাদের ওইটা কোনো ফ্যাক্ট হবে না। যেমন ধরেন অনেক অনেক সময় আমরা নিউজে দেখতে পাই যে বাবা হচ্ছে গিয়ে অনেক গরিব, ছেলে হচ্ছে গিয়ে বুয়েটে চান্স পাইছে, বা দেশের বাইরে খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ওরা যখন একটা ভালো ভবিষ্যৎ তৈরি করবে, ওর বাপ মা কি ছিল ওটা কেউ দেখতে যাবে? তো এইরকম আর কি, আমরা বেসিক থেকে যখন শুরু করব, এর মতো আমি কখনো চিন্তা করিনি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, বাট আমি জাস্ট বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসে এরকম সাইট তৈরি করা যায়। তো আপনারা চাইলে জাস্ট একটা ডোমেন হোস্টিং কিনে নেবেন, পার্সোনাল ব্র্যান্ডিং ধুমাই করবেন এদের মতো করে। এরা যেরকম করতেছে এরকম আমি যেরকম রিসার্চ করে দেখালাম যে আপনি যে জিনিস নিয়ে কাজ করেন, যেমন এই হচ্ছে ইমেজ এডিটিং সার্ভিস দিবে, তো ইমেজ এডিটিং নিয়ে যারা কাজ করতেছে এরকম 50টা পার্সোনাল ইনফ্লুয়েন্সার পার্সোনাল ব্র্যান্ডিং করে যারা, এদেরকে খুঁজে বাই করুক ওরা কেমনে ব্র্যান্ডিংটা করতেছে। হুবহু সেম জিনিস যদি এ ফলো করে, আমার এইটুকু গ্যারান্টি আগামী 5 বছরের মধ্যে একে এই জায়গায় এরকম একটা প্রতিষ্ঠানে দেখতে পাবো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ। তো এখানে হচ্ছে যে এই অথর প্রোফাইলটা এইরকম একটা, উনি যেমন একটা মুরগির খামারে চাকরি করেন, আর যিনি আমাদের ঠাকুরগাঁ থেকে আমাদের ভাই আসে, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে যেই পেশাতে আছেন, আমি সবারটা জানি না, যার যেটা জানি আমি ওটা নিয়ে বলতেছি। আই ফার্মা আছে, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশি ফার্ম আছে, এই ব্র্যান্ডগুলোর নাম শুনছিলেন? আই ফার্মা, ফ্রেশি ফার্ম, নাম শুনেন নাই কেউ? এগুলো ঘাটবেন ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, এগুলো ঘাটে বের হবেন। আর আপনাকে তো রিসার্চ করা শিখাইলাম, না, আপনাকে তো বলে দিলাম, আপনাকে তো শিখাই দিলাম। ধরেন আপনি একটা জিনিস জানেন না, আপনার মাথার মধ্যে কাজ করতে যাচ্ছে আমি কোন সেক্টরে সার্ভিস দিতে পারি, এখন ধরেন আপনার মাথায় কাজ করতে যাচ্ছে আমি কৃষি সেক্টরটা নিয়ে কাজ করতে পারি, কৃষি সেক্টরে কে ভালো কাজ করতেছে মার্কেটিংয়ে, আমি ওগুলো একটু খুঁজে বাই করি। এই চ্যাট জিপিটিকে বলবেন, সব কিছু দিয়ে দিবে। চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, ক্লড আছে, পারপ্লেক্সিটি আছে, কত এরকম এআই আছে যারা কিনা এরকম ভালো ভালো ইনফরমেশন আপনার দিতে পারবে। তো এরকম ধরেন যে আমি যদি ওনারটা নিয়ে এক্সাম্পল দেই, আই ফার্মা, এরা কি করে, এরা ডাইরেক্ট কৃষক থেকে মালামাল নেয়, দেশে বাড়ি এক্সপোর্ট করে, কৃষক থেকে নেয় ঢাকায় নিয়ে আসে, ঢাকায় সার্ভিস দেয়। এদের বিজনেস পলিসিতে প্রচুর লাভ, কারণ আপনি ডাইরেক্ট কৃষকের কাছে কিনেন, একটা ফুলকপি কৃষক 5 টাকায় বিক্রি করে, ঢাকায় এই ফুলকপি 50 টাকায় বিক্রি হচ্ছে, মাঝখানে যাতায়াত খরচ ধরেন একটা ফুলকপির জন্য, পার ফুলকপি ধরেন 5 টাকা করে যাতায়াত খরচ, বা 7 টাকা 8 টাকা করে। আপনার ধরেন 5 টাকায় আপনি একটা ফুলকপি কিনছেন, 8 টাকায় আপনি যাতায়াত ভাড়া, আপনার এমপ্লয়ি খরচ আরও ধরেন 4 টাকা বা 5 টাকা, তাহলে আপনার এমপ্লয়ি খরচ 5 টাকা, ফুলকপির খরচ 5 টাকা, 10 টাকা, যাতায়াত ভাড়া ধরেন 7 টাকা, 17 টাকা, আপনি বিক্রি করতেছেন কত, 50 টাকায়। আপনার মধ্যখান দিয়ে প্রায় কত, 23 টাকা না 33 টাকার মতো, 33 টাকা, মধ্যখান দিয়ে আপনার 33 টাকার লাভ। তাহলে চিন্তা করেন, একটা ফুলকপি দেয় 33 টাকার লাভ। হ্যাঁ, যখন একটা কাস্টমার কিনবে, হয়তো আর মনে করেন যে একটা ট্রাক কিনে বাড়ি ঢুকে রাখবে না, ফুলকপি তো নষ্ট হয়ে যাবে, ট্রাক কিনে ঢুকে রাখবে, হয়তো একটা পিস করেই কিনবে, বা ডেইলি 1-2 পিস করে কিনবে। অনলাইন তো এখন খুবই চলে, এরা ডাইরেক্ট চাল ডাল যে আছে, এই যে চাল ডাল চিনি তো সবাই,
এই চাল ডালে এরা ডিরেক্ট প্রোডাক্ট পাঠায়। তো এই যে মনে করেন যে চাল ডাল এরা যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, এরা হচ্ছে এদের কাছ থেকে প্রোডাক্ট কিনে এরা এখানে বিক্রি করতে, এদের নিজেকে প্রোডাক্ট সোর্সও করা লাগে না, কারো কাছে যাওয়া লাগে না, কারো কাছে বলা লাগে না ভাই মালটা খারাপ, ঠিক আছে না? আপনি একটা আম কিনতে গেছেন, এখন আপনি একটা দালালের কাছে আম কিনছেন, ভাই ভিতরে পচা ঢুকেছে উপরে চকচকা, আর আপনি কেনার পর যখন বিক্রি করতে গেছেন বস্তা ঢালার পর দেখতেছেন ভাই কি দিলেন এগুলা, আমাকে তো পুরো পচে বসা দিলেন। কিন্তু যখন আপনি এরকম একটা ব্র্যান্ডের কাছে প্রোডাক্টগুলো সোর্স করবেন, এত বুকে ধুকধুকাবে, আমি যদি খারাপ জিনিস দেই আমার তো এগুলো বিক্রি হবে না রে ভাই, আমার প্রোডাক্ট যদি বিক্রি নয় আমি লাভ করবো কি দিয়ে? শুধু শুধু এখানে একটা আমার যাতায়াত খরচ, আমার এমপ্লয়ীদের খরচ, আমার প্রোডাক্ট সোর্সিংয়ে একটা খরচ হাবি যাবি। তো এইরকম চেইন একটা তৈরি করা লাগে। চাল ডাল কি একটা চেইন, এটা কিন্তু নিজের কোনো দোকান না, একটা ই কমার্স শপ না, এটা হচ্ছে একটা চেইন। আমি একটু আগে সবার শুরুতে একটা রেস্টুরেন্ট চেইন নিয়ে কথা বললাম না? আপনার ক্লায়েন্টকে আপনি পটাইছেন, ভাই আপনি একটা রেস্টুরেন্ট এখানে খুব চলতেছে, অমুক জায়গায় একটা কলোনি আছে, আপনার ওই কলোনির লোকজন এখানে আসে খুব খায়, আপনার এই প্রোডাক্টটা অমুক জায়গায় খুব পপুলার, ভাই আপনার কাছে ধরে লাগে আপনি খালি ওখানে একটা রেস্টুরেন্ট দেন, আমি সব দায়িত্ব নিচ্ছি, আমি ওই জায়গায় আপনার এই প্রোডাক্টটা একেবারে ধোঁয়ায় বিক্রি করব। যদি আপনি এই জায়গায় ভালো মতো বিক্রি করে প্রমাণ করতে পারেন, হয় আপনার উপর ছাড়া দিবে, ঠিক আছে যাও আমি এখানে খুলে দিলাম, তুমি এটা দায়িত্ব পালন করো, ঠিক আছে? সেম জিনিস কিন্তু চাল ডাল এই আই ফার্মের কাছে পাইছে, এরা সোর্স করে নিয়ে গেছে, নিয়ে যায় চাল ডালকে দিচ্ছে, পাশাপাশি দেশের বাইরেও এক্সপোর্ট করে। এটা একটা ব্যবসার ট্যাকটিক। আরেকটা ট্যাকটিক আপনাকে দেখাই, এই যে ফ্রেশি ফার্ম, এদের ঘটনাটা কি? এই ফ্রেশি ফার্ম কি করে, এরা হচ্ছে আপনার বাংলাদেশে কৃষির বর্তমান অবস্থা আস্তে আস্তে খারাপের দিক যাচ্ছে, মাটি উর্বর থেকে ধীরে ধীরে অনুর্বর হচ্ছে, মাটির উর্বরতা কমে গেলে কি ফসল কম আসে, আর পাশাপাশি মানুষের সংখ্যা হু হু করে বাড়তেছে। আমরা এখন আমাদের এই উর্বর মাটি আমরা হারিয়ে ফেলতেছি, আমাদের চাষাবাদের জমি আমরা হারিয়ে ফেলতেছি, ফার্টিলাইজার বা কীটনাশক ছাড়া আমরা চাষাবাদই করতে পারতেছি না, এমন কোনো ফসল নেই যেটা কীটনাশক ছাড়া হয় না, প্রত্যেকটা ফসলে আমাদের কীটনাশক লাগবে। সো এরা কি করছে, এরা আগে জাস্ট ইনার গল্পটা যদি বলি, আমাদের বিভিন্ন জায়গায় জমি লিজ নেয় না বিভিন্ন মানুষ, 10 বছর 8 বছর 5 বছর, হ্যাঁ এনি কি করতো, বিভিন্ন জায়গায় জমি লিজ নিয়ে বেড়াইতো, বিভিন্ন জায়গায় জমি লিজ নিয়ে বেড়াইতো, লিজ নিয়ে বেড়ায় যেগুলো জায়গায় ফসল ভালো হয়, দেশে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াইছে। একটু দাঁড়ান আমি একটু আসতেছি। আচ্ছা, এ কি করতো, বিভিন্ন জায়গায় জমি লিজ নিত, তারপর কি করতো, লিজ নেওয়ার পরবর্তীতে এ হচ্ছে আপনার এই যে এই জমিগুলো এগুলা থেকে এ যে আউটপুটটা পাচ্ছে, এটা ও নিজের কাজে ব্যয় করতো না, এ আরো ওই টাকাগুলোতে আরো জমি লিজ নিত, এরকম করতে 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 ছোট্ট একটা অবস্থা থেকে আজকে এ হচ্ছে গিয়ে আফ্রিকাতে 5,000 একর জমি কিনছে। 5,000 একর বলতে গেলে একটা ছোট জেলা কিনে নিছে আমাদের, যদি উপজেলা বলেন বা এরকম একটা এরিয়া, 5,000 একর জমি কিনে এরা সেখানে এখন ডেইরি ফার্ম করতেছে বা চাষাবাদের ব্যবস্থা করতেছে। এরা এখান থেকে ইউরোপ, আমেরিকা এবং পাশাপাশি বাংলাদেশ সহ এশিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতে ফুড চেইন একটা চালু করে ফেলছে। তো দেখেন আপনি যখন বড় হবেন, এদের জার্নিটা যদি অনেক বড়, এরা প্রায় 2008 না 2009 সাল থেকে কাজ করতেছে, বাট আপনি তো রাতারাতি কোনো কিছু পাবেন না, একটা জায়গায় আপনার ডেডিকেটেড হয়ে লাগে থাকা লাগবে এবং আপনার একটা মানে লোকেশন থাকা লাগবে যে আপনি কোন জায়গায় যাইতে চান, আপনি ওই টপ ফ্লোরটা সিলেক্ট করে রাখবেন যে আমি এই জায়গায় যেতে আছি, তো এই জায়গায় যদি আমি যাইতে চাই তাহলে আমার স্টেপ কোনগুলো হবে, আমি যে সিঁড়িতে উঠবো, সিঁড়িতে ওঠার জন্য আমার কোন কোন সিঁড়িগুলোতে আমি পা দিলে আমি এই জায়গায় যাইতে পারবো, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্য আপনাদের কি জানা লাগবে, এই জিনিসগুলো জানার জন্য আপনাদের প্রপার অথর প্রোফাইল তৈরি করা লাগবে, পার্সোনাল ব্র্যান্ডিং করা লাগবে। তাহলে কি হবে, আপনি প্রকাশ করতে পারতেছেন আপনি কি চান। এখানে অনেক ক্লায়েন্ট থাকে যারা কিনা আপনাকে ওগুলো গাইডলাইন দেয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, যে এখানে যদি আমার ক্লায়েন্টের একটা লিস্ট দেখাই, এদের এই ক্লায়েন্টের কাজগুলো রানিং, এদেরগুলো ওয়েটিংয়ে আছে এবং এই যে কাজগুলো এগুলো সবগুলো আমি কমপ্লিট করে ফেলছি। তো এখানকার মধ্যে আমি যদি অনেস্টলি বলি, এই যে আলী নামে যে ক্লায়েন্টটা আছে, ইনি বলতে গেলে আমার জীবনে একটা মোড় ঘুরে দেওয়ার মতো একটা অবস্থা করছে। কীরকম, আমি ওই সময় জাস্ট মানে কোর্স কমপ্লিট করছি 2-2.5 বছর আগের ঘটনা। তো যখন আমি এটা শেষ করছিলাম, আমি তো একেবারে ব্র্যান্ড নিউ, আমি প্রাইসিং সম্পর্কেও কিছু জানি না, শুরুর দিকে টুকটাক 2-4টা ফ্রিতে কাজ করছি, কাজ জানি, কিন্তু প্রাইসিং সম্পর্কে ধারণা নেই। এনাকে বলছি ভাই আমি এই কাজ করছি, আচ্ছা ঠিক আছে আপনাকে আমি শিখাবো, আপনাকে আমি তৈরি করব। আপনি 50টা ক্লায়েন্টের মধ্যে অ্যাটলিস্ট 2টা বা 3টা ক্লায়েন্ট পাবেন যারা আপনার এরকম জীবনে মোড় ঘুরাই দিতে পারবে। আমি যে এই ক্রিয়েটিভ আইডিতে ঢুকতে পারছি বা এই ক্রিয়েটিভ আইডিতে একটা মেন্টর হওয়ার যোগ্যতা তৈরি করতে পারছি, এরকম 2-4টা ক্লায়েন্টের জন্য আমি এই অবস্থায় আসতে পারছি, যারা কিনা মানে আমার যেমন স্বপ্নটা ছিল যে আমি যখন ক্রিয়েটিভ আইডিতে ঢাকায় কোর্স করছিলাম,
আমি বৃহস্পতিবার করে ট্রেনে যাইতাম, সারা রাত জার্নি, সকালবেলা ট্রেন পৌঁছাতো ঢাকায়, 9টার দিক ক্লাস, আমার 4 ঘন্টা ক্লাস ছিল সপ্তাহে একটা করে। সকালবেলা ট্রেন থেকে নামে ধানমন্ডি চলে যাইতাম, ক্রিয়েটিভ আইটিতে ক্লাস করতাম, নাস্তা পানি ফেলাও ওখানেই কিনে নিয়ে ওই ক্লাসে বসে বসে নাস্তা খাইতাম। তারপরে ওখানে ক্লাস করে দুপুরে জুমার নামাজ পড়তাম, শুক্রবারে ক্লাস হতো শুধু, জুমার নামাজ পড়ে তারপরে হচ্ছে যে অফিসে আবার ফেরত আসছে। আমার যেমন প্র্যাকটিস রুম আছে, আমি কিন্তু সবাইকে বলি ভাই প্র্যাকটিস করার জন্য আসবেন। আমি তারপরে ওখানে কি করতাম, জুম্মার নামাজ পড়ে এই যে দুপুরে খাইলাম, খাওয়ার পরে অফিসে ঢুকছি, রাতে আমার ট্রেন 11টা পর্যন্ত, অফিস আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন ওখানে পড়ে আছে। আমি যেটা শিখলাম আজকে ওটা নিয়ে ধুমায় রিসার্চ, যতগুলো সাইট পাবো। ওই সময় চ্যাটজিপিটি যদিও এখানে বিগিনিং অবস্থা, খালি আসছে চ্যাটজিপিটি, খালি নতুন আসছে, এআই বলতে তেমন কিছু ছিল না। আমি তখন গুগলে ঘাটাঘাটি করে বেরোতাম, আমি যেটা শিখছি, যে টপিকগুলো নিয়ে দেখছি ওগুলো নিয়ে ঘাটে বেরোতাম। এই জিনিসগুলো আমাকে আগানোর জন্য হেল্প করছে। আমি যেমন এখানে একটা জিনিস খালি আপনাদের দেখাই দিলাম, এখন আপনাদের জন্য চ্যাটজিপিটি আসছে, এত বড় একটা পাওয়ার আপনারা পাইছেন। মানুষ চ্যাটজিপিটিকে দেখে বা এরকম এআই টুলগুলোকে দেখে ভয় পায় যে ভাই আমাদের চাকরি খাই দিছে, তাই না? কিন্তু এগুলা যে কত বড় আপনাকে হেল্প করতেছে এই জিনিসটা আমরা বুঝতেছি না। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি বলি, অনেক সময় VO3 যেটা আগে কিন্তু এই সেম VO3 এর মতো VO3 যে ভিডিওগুলো বর্তমানে বের হচ্ছে, ভাইরাল হচ্ছে, দেখছি কি না? দেখছি কি? দেখেন চুপ করে আছে আওয়াজ। এমনিতে এআই ভিডিওগুলো দেখছি না? আচ্ছা, তো এখানে যে ভিডিওগুলো আছে, এই সেম ভিডিও যদি আপনি আগে একটা স্টুডিওতে তৈরি করতেন, বা হচ্ছে গিয়ে একটা 3Dর মাধ্যমে কার্টুনিশ ভাবে তৈরি করতেন, কত খরচ হতো। এআই আসছে দেখে এটা এখন অনেক বেশি ইজি হয়েছে না? আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও বিক্রি হয়, এটা জানেন কি? হ্যাঁ, আপনি যদি এরকম এআইতে ভালো ভালো ভিডিও জেনারেট করে, ভালো ভালো স্টোরি তৈরি করে, আপনি ভিডিও জেনারেট করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, আপনি যেমন সেখান থেকে স্পন্সরশিপ পাবেন। আমরা যেমন এইখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে আমাদের ইউটিউব মার্কেটিংও আছে, আমি ওই সময় ডিটেলে বলবো। এখানে আপনি কি পাচ্ছেন, আপনি এই জায়গায় আপনার ইউটিউবটাকে ব্র্যান্ডিং করে আপনি ওখান থেকে স্পন্সরশিপ পাচ্ছেন। আবার যখন এটা একটু বড় অবস্থা যাবে, আপনার মনে হচ্ছে আচ্ছা এইটা থেকে আমি যা পাচ্ছি এটাকে এখন সেল করে দিই, আপনি কিন্তু ইউটিউব চ্যানেলও সেল করতে পারেন। আপনি ধরেন একসাথে 10টা চ্যানেল তৈরি করছেন, 10টা চ্যানেলে কন্টিনিউয়াস ভিডিও দিচ্ছেন, 10টা চ্যানেলে প্রতিদিনই ভিডিও দিচ্ছেন, এআই জেনারেটেড, সো আপনার প্যারা নেই, আপনি কষ্ট করে বানাইতে হচ্ছে না। তো এর ফলে কি হচ্ছে, আস্তে আস্তে চ্যানেলগুলো গ্রো হচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন আপনি বিক্রি করতে যাবেন, ওই চ্যানেলগুলোই কিন্তু আপনার একটা শক্তি হবে, একটা মানে ব্র্যান্ডিং কেমনে করা লাগে আপনাকে শিখাবে, কারণ ওই চ্যানেলগুলো আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে উঠবে। তো আপনি যে কোনো সাইড থেকে শুরু করেন, খালি শুরু করেন, যে কোনো একটা কিছু যা পারেন, যেটুকু শিখছেন, 10টা ক্লাস গেছে, 10টা ক্লাসে কি আমি কম শিখাইছি? টপিক কম কভার করছি। প্রথম 2টা ক্লাসে তো আপনার প্রায় 40টা মতো টপিক কভার করছি। প্রথম ক্লাসে মেবি 16 না 17টা মতো টপিক দেখাইছি, দ্বিতীয় ক্লাসে মনে হয় আপনার 25-26টা মতো টপিক দেখাইছি। টপিকের অভাব নেই, আপনি যেগুলো ঘাটেন, এগুলো ঘাটেন, আপনি সিলেক্ট করেন আপনি কোন দিক যাবেন। আপনাদের এখন অলরেডি সময় চলে আসে যে আপনি কোন দিকে যাইতে পারবেন। আমি জাস্ট এখানে যে কাজগুলো আছে এই কাজগুলোতে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি যে আপনি কোন দিকে গেলে কীভাবে আগাবেন। এগুলো আমি কিছু বলবো না, আমি বলে দিলে আপনি একটু আগে বললাম, আমি যদি এখানে রিসার্চ করাটা না দেখাতাম আপনি পঙ্গু হয়ে থাকতেন। আপনার মাথায় আমি শুনেন, আমি যদি বলে দিলাম নেইল প্যাটেল ফলো করবেন, আপনি ওটাই খালি পঙ্গুর মতো ফলো করে যেতেন, আপনি জানতেনও না যে কীভাবে ঘাটতে লাগে। তো আমি কখনো বলবো না আপনি সহজে যান, আপনি কঠিনে যান, আপনি এক্সপ্লোর করেন। আমি একটু আগে শুরুতেই বলছি সবগুলোই ঘাটে দেখবেন, কোনোটা বাদ দিবেন না, সবগুলোই ঘাটে দেখবেন। আপনি যেটা ভালো পারতেছেন, যেটা কঠিন লাগতেছে ওটাও ঘাটে দেখবেন। সবগুলো ঘাটে দেখলে আপনার জন্য মনে হবে যে এই সেক্টরটাতে আমি কাজ করে এই পর্যন্ত যাইতে পারবো। আচ্ছা যাই হোক, অনেক হাবিজাবি বলছি। আচ্ছা, এখন হচ্ছে অথর প্রোফাইল নিয়ে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম। এখন আমরা যা দেখছি সব ভুলে যাই, যা দেখছি এটা আমাদের নলেজের জন্য আমরা দেখছি, ঠিক আছে? আই ফার্মা দেখলাম, কৃষি ফার্ম দেখলাম, হাবিজাবি চাল ডাল অনেক কিছু দেখলাম। এখন আমরা অথর প্রোফাইল নিয়ে 2-4টা জিনিস দেখবো। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কি আমি খুব বেশি উদাহরণ দিতে পারি না, আমি এখানে 2টা এক্সাম্পল দিচ্ছি খালি। নিচে আমি কি করছি, নিচে হচ্ছে গিয়ে আপনার কি কি জিনিস আপনি অ্যাভয়েড করতে পারবেন বা কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত, এই জিনিসগুলো এখানে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি আগে ওয়েবসাইটগুলোতে ঢুকি। যেমন ধরেন ইনি একজন রাইটার, লেখালেখি করে। একটু আগে আমি যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে বিভিন্ন টাইপের যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টর নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। তো আপনি যখন নিজের
একটা সেক্টর ফিগার আউট করবেন যে আমি এই সেক্টরের উপর সার্ভিস দিব। সো ধরেন কেউ একজন ব্যাকলিঙ্ক সার্ভিস দিবে, এখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে ব্যাকলিঙ্ক সার্ভিসে এরকম ইনফ্লুয়েন্সারের লিস্ট আমাকে দাও, ও কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্সার লিস্ট মানে যতগুলো চাবেন ততগুলোই দিবে, আপনি ওগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। তো এইখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে ধরেন আচ্ছা এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখলাম ওটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে ইন্টারফেসটা ওটা কেমনে কেমনে কীভাবে সাজানো যায়, কিন্তু একটা যে ইম্পর্টেন্ট পার্ট, ও আপনার ক্লায়েন্ট দেখলো কীভাবে কাজ করছে, ওরা রিভিউ দিল, হাবি যাবে সব কিছুই শুনলো, বুঝলো, ও বুঝলো ঠিক আছে তুমি অনেক ভালো কাজ করো, তুমি তোমাকে কতটা এক্সপ্রেস করছো, এই জায়গায় যখন ওরা দেখতে আসবে, আপনি খালি ওগুলোতে ভরে রাখছেন, নিজেকে এক্সপ্রেসই করার নেই, ওরা কেমনে বুঝবে যে এইগুলো আপনার কাছে নাকি আপনি আরেকজনের দ্বারা করে আপনি এখানে ধরা দিয়েছেন? হইতেই পারে না এরকম যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আপনি একটা সাইট তৈরি করছেন, ওখানে ক্লায়েন্টের রিভিউ আছে, আপনার কাজের প্রমাণ আছে, সব কিছুতে ভর্তি, হ্যাঁ, কিন্তু আপনার নিজেকে নিয়েই আপনি কিছু রাখেন নাই, হ্যাঁ, তখন কি হবে? একজন ভিজিটর বা একজন পটেনশিয়াল ক্লায়েন্ট ও যখন আপনার সাইটে ঢুকবে, ও সাইটে ঢোকার পর ও দেখবে আপনার সাইটের মধ্যে যে আপনাকে নিয়ে আপনি কিছু লেখেন নাই, খালি কাজ দিয়ে ভরা রাখছেন, তখন দেখা যাবে কি ও মনে করবে যে এটা একটা ফ্রড। ও বিভিন্ন জায়গা থেকে ভিডিও টিডিও বানায় নিছে, ডাউনলোড করে নিছে বা কোনোভাবে সোর্স করছে, এখানে ভরা দিছে, দেওয়ার পরে এর আর কোনো খবর নেই। তো নিজেকে প্রমাণ করার জন্য আমাদের যে সবচেয়ে বড় অবদানটা রাখবে অ্যাবাউট আস, বা নিজেকে প্রমাণ করা, যেটা নেইল প্যাটেল যে কাজটা করছে। আমি বারবার ওর নামটা বলতেছি কারণ বলতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক বড় খেলোয়াড়, ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন এখানে একজনের নাম ইনি ইনি যেমন এখানে ইনি কি কাজ করে, এর সাথে কাজ করে কি লাভ, তারপরে হচ্ছে আপনার কি স্টেপে কাজ করে, তারপরে আরও অন্যান্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনার এখানে এক্সপ্রেস করছে, কী কী টিপস শেয়ার করতেছে, ঠিক আছে, ওভারঅল টপ টু বটম। হচ্ছে গিয়ে এখানে যদি যাই, এই জায়গায় মূল জিনিসটা পাওয়া যাচ্ছে। সরি, একটু আগে আমি সেটা দেখেছি, এটা মেবি একটা ব্লগ ছিল, করিও নেই, এটা ব্লগ ছিল। আচ্ছা, এটা হচ্ছে ওর অথর প্রোফাইল। আমি একটু আগে বলছিলাম যে আপনি যখন অথর প্রোফাইল তৈরি করবেন, আপনি হয় আপনি যে ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন ওদের একটা পেজে আপনি আপনার অথর প্রোফাইল তৈরি করলেন, অথবা হচ্ছে গিয়ে আপনি যখন একটা ইয়েতে নিজের সাইটে কাজ করতে তখন নিজের সাইটে কাজ করবেন। তো এ কী করছে, এ একটা ব্র্যান্ডের সাথে আসে, ওই ব্র্যান্ডের ওখানে ওর অথর প্রোফাইল বানিয়ে নিছে, ঠিক আছে? এটা দেখেন, এর নাম দিছে, একটা সুন্দর ছবি দিছে, এখানে একটা বিবরণ দিছে, এই যে একে নিয়ে বিভিন্ন ইনফরমেশন এখানে ধরা দিছে, ঠিক আছে না? এবং এখানে যদি আমরা ঘাটাঘাটি করি, চলেন দেখি একটু ঘাটাঘাটি করি কি পাওয়া যায়। আমি সেফ হয়েছে হয়তো, কি রে, গুগল লেন্স দিয়ে আমরা একটা মানুষের ছবি দিয়ে ওকে ঘাটে বের করতে পারবো, শুধুমাত্র একটা ছবি। এই যে দেখেন, এর নাম টাম, লিঙ্কডইন প্রোফাইল সব বের হয়ে গেছে। আমরা ওর নাম জানতাম, এখানে যদিও নাম জানতাম, এর নাম হচ্ছে শ্রুতি এন নাকি জানি, দেখি এখানে কৃতি ওলি নাকি জানি নাম দেওয়া আছে। আচ্ছা, শ্রুতি এন দিয়েও দেখি কি আসে। ছয়শোর উপর। আচ্ছা, এখান থেকে কি আসে এগুলো দেখি। না, এ না, মানে আপনি কারো ছবি নিয়ে যখন সার্চ করবেন, ধরেন আমার একটা ছবি নিছেন, বা আমাকে আমার নামটা লিখে যখন সার্চ করবেন, আমাকে নিয়ে যা যা আসে সব আপনি পাই যাবেন। আমারটা নিয়ে যদি দেখাই, এই যে আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, লিঙ্কডইন আছে, আর এই যে ইনস্টাগ্রামে কি করে বেড়াই, আমার ইনস্টাগ্রামে কেউ ঘাটে লাভ নেই। তারপরে এই যে আমার ইউটিউব চ্যানেলের এখানে আছে যা লাগে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখেনি, যা ভিডিও দেখেন ওইগুলাই এখানে।
নাই, কিছু নেই। এখানে হচ্ছে আমার নাম লিখে সার্চ করছেন, আমার নামে যা লাগে সব পাই গেছেন। ঠিক আছে, এরকম হচ্ছে যে ইনাকে বা আমার ছবি দিয়ে যদি সার্চ করেন দেখবেন যে আমার ছবিতে এই যে এখানে যেমন অনেকগুলো অপশন দেখতে পাইলেন, এরকম অপশনগুলো থেকে আপনি যেমন বের করতে পারবেন এই ইনাকে বের করতে পারবেন, সেমভাবে আমাকেও খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যদি কোনো কারণে আমরা মানে একটা পার্সোনাল মানে ব্র্যান্ডকে খুঁজে বের করতে চাই, মানে আমরা খালি ওর ছবিটা পাইছি আর শুধু নামটা পাইছি, তাহলে কেমনে আমরা ঘাটে বের করবো? হ্যাঁ, এটা একটা প্রসেস। আচ্ছা, এটা গেল, বুঝতে পারছি বিষয়টা। পার্সোনাল ব্র্যান্ডিং কেমনে করবো? ধরেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমরা একটা পেজ সাজা রাখলাম, নিজেকে নিয়ে কিছু লিখলাম না, নিজেকে নিয়ে কীভাবে সাজাবো এটাও দেখলাম। আচ্ছা গেল, এগুলা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো যে কী কী জিনিস আমরা অ্যাভয়েড করব। যেমন ধরেন অ্যানোনিমাস নেম, এখানে আমাদের অ্যানোনিমাস নেম বলতে কী বোঝে? আমাদের স্পেসিফিক নিজের নাম রাখি নাই, শুধু অ্যাডমিন নাম দিয়ে রাখছি। কেউ বোঝা হবে এটা কে? ধরেন যে গেস্ট অথর, এরাও বোঝা হবে না। কন্টেন্ট টিম, কেউ বোঝা হবে না। এডিটর, এগুলার একটাও স্পেসিফিক কোনো নাম না, কোনো মানুষের এগুলো নাম না। এখানে কি হইতে লাগবে? এই যে যেমন জেন, শুধু নামটা দিতে লাগবে। এখানে আবার জেন রাইটার, এটাকে বলা হচ্ছে ওভারলি জেনেরিক নেম, মানে হচ্ছে গিয়ে আপনি খুবই কমন কিছু নাম ব্যবহার করতেছেন, যে নামটা এত বেশি কমন যে আপনার কম্পিটিটরের অভাব নেই। ধরেন আপনি এসইও এক্সপার্ট একজন, ধরেন যে আমার নাম শরীফুল এসইও এক্সপার্ট। এই সেম নামে যে আরও কত হাজার হাজার শরীফুল আছে, কত হাজার হাজার এসইও এক্সপার্ট নিজেকে দাবি করতেছে, অভাব নেই। আপনি নিজের নাম দিয়ে ব্র্যান্ডিং করবেন, তাসনিমুল হাসান হামিম আমার নাম, আমি আমার নাম দিয়ে আমি ব্র্যান্ডিং করবো। নেইল পেটেল, আর দুইটা নাম। ও তো নেইল এসইও এক্সপার্ট লিখে ব্যবসা করতে পারতো, অগোটা নামটা করার কোনো দরকার ছিল? আমরা যারা ইনফ্লুয়েন্সারগুলোকে নিয়ে যে ঘাটে বেরাইলাম, ওরা কি অন্য কোনো কিছু অ্যাড করছে? ওরা যে ব্যবসা করে ওগুলো কিচ্ছু অ্যাড করে না, আমি খালি ওর নামটাই দিছি। তো আমরা কি করব? আমরা এরকম ওভারলি জেনেরিক নেম অ্যাভয়েড করব, আমরা আমাদের নামটাতে ব্র্যান্ডিং করব। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাভয়েড করব। আচ্ছা, কিওয়ার্ড ড্রিভেন নেম, একটু আগে যেগুলো বললাম আর কি, যে ধরেন যে আমরা যে রিভিউয়ার বা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা হেলথ গুরু, এইরকম যে জিনিসগুলো আমরা সাধারণত ইউটিউবে চ্যানেল হিসাবে দেখি বা হাবি জাবি জায়গায় দেখি, এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, বা হচ্ছে আমাদের নামে হচ্ছে আমরা চিহ্ন বা হচ্ছে গিয়ে সংখ্যা ব্যবহার করতে পারবো না, যে আন্ডার স্কোর বা এই যে ডিজিট, এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না। আমাদের রিয়েল অথেন্টিক নেম দিয়ে আমাদের কাজ করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কয়েকটা অথর পেজে একটু ঢুকে দেখি। এই যে যেমন এখানে একটা অথর পেজ তৈরি করা আছে এনাকে নিয়ে, ইনি কী কাজ করে না করে হাবি জাবি টপ টু বটম সব দেওয়া আছে। পরের পেজে যাইতে থাকবো, যা লাগে আপনি এনাকে নিয়ে পাইতে থাকবেন। ঠিক আছে, এরকম একটা অথর পেজ বানাবো, ইনাকে নিয়ে একটু দেখি। দেখেন ইনিও কিন্তু হাবি জাবি কোনো কিছু অ্যাড করে না, খালি নামটাই দিয়ে দিয়েছে। এই যে ওনাকে নিয়ে বিভিন্ন টপিকে আলোচনা হয়েছে এখানে। এই যে, ঠিক আছে, তো এনার এখানে যাই। একটা ভালো এক্সাম্পল বলতে ভুলে গেছিলাম, ডাব্লিউপি বিগিনার্স নামটা শুনছি কি কেউ? আচ্ছা, এদের আমি একটা জিনিস দেখাই, এসইও জার্নাল। এই এসইও জার্নালের মার্কেটিং টিপস হিউজ লেভেলে পাবেন। এরা বলতে গেলে এই দেখেন, প্রায় মানে খুবই রিসেন্টলি এরা কন্টেন্ট, দেখেন 16 তারিখেই কতগুলো কন্টেন্ট দিচ্ছে। ঠিক আছে, এতগুলো কন্টেন্ট এরা পাবলিশ করে, হিউজ লেভেলে এরা কন্টেন্ট মার্কেটিং করে। এই দেখেন 13 তারিখে আসছে, 13 তারিখ কতগুলো কন্টেন্ট দেখছেন। তো এদের কন্টেন্টগুলো পড়ার চেষ্টা করবেন। এরা বিভিন্ন বড় বড় ইনফ্লুয়েন্সারদের কাছে মানে কি বলে আলোচনা করে দেন এগুলো বানায়। সো এদের এটার ভ্যালু অনেক। এসইও জার্নাল, হ্যাঁ, সার্চ ইঞ্জিন জার্নাল বা এসইও জার্নাল যেটা লিখে সার্চ করবেন, বা আপনি এই নামটা কোনোভাবে মনে রাখবেন, চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন যে গিভ মি আ লিস্ট অফ সাইট অ্যাজ লাইক এসইও জার্নাল, এভাবে লিখে দিলে আপনি এইরকম টাইপের বহু সাইট পাবেন। তো এইরকম টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এই এসইও জার্নালটা অনেক ভালো। এই ডাব্লিউপি বিগিনার, এখানে যদি আপনি এই ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ট্রিক্স জানতে চান, এই অনেক ভালো এই জিনিসগুলো দেয়।
বাট এ দেখেন, এ হচ্ছে যে একজন মানুষ, জাস্ট একটা সিঙ্গেল মানুষ, এ ব্র্যান্ড দাঁড় করেছে খালি আর চেহারাটা দেখেন। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং এর শক্তি কতটা। ডাব্লিউবি বিগিনার্স বলতে গেলে কয়েক মিলিয়ন ডলারের একটা কোম্পানি, জাস্ট এর একটা চেহারা দেখায় একটা ব্র্যান্ড দাঁড় করা ফেলেছে। আমি এটা দিয়ে দিব, এই শীটটা দিয়ে দিব, চিন্তা করেন না। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া, আমরা আমাদের যে পেজ ওয়েবসাইট নিয়ে কাজ করব, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আমাদের অ্যাক্টিভিটি দেখানো লাগবে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে। তারপরে হচ্ছে অথার বক্স রাখা লাগবে, যদি আমরা পার্সোনাল ওয়েবসাইটে কাজ না করে আরেকটা ওয়েবসাইটের আন্ডারে কাজ করে, যেমন এই যে এখানে যেমন দেখাইলাম, ইনি যেমন একজন ডাক্তার, হ্যাঁ, তো ইনি যে একজন ডাক্তার, ইনার যে জিনিসগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো ইনি এই জায়গায় শেয়ার করছে, উনি ভায়া হয়ে শেয়ার করছে। এনার এখানে এই ওয়েবসাইটের মধ্যে ইনি কাজ করে বা এই কোম্পানিতে ইনি কাজ করে, ইনি হচ্ছে ভায়া হয়ে দেখাইছে। তো যদি আপনার এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা হয়, তখন আপনি ওই কোম্পানিকে রিকোয়েস্ট করে বলবেন যে ভাই আমি এখানে কাজ করছি, সো আমার একটা অথর প্রোফাইল আপনার ওখানে তৈরি করে দেন। এতে কি হবে, এতে আপনার এই যে অথরিটেটিভনেসটা বাড়বে। কারণ কি, আপনাকে আপনার নাম লিখে যখন সার্চ করবে, আমার যেমন কি কয়েকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছাড়া কিছুই আসে নাই, যদি আমার অথর প্রোফাইল একাধিক জায়গায় তৈরি করা থাকতো, মানুষজন দেখে আরও ভরসা করতো যে না, এর কাজের প্রমাণ আছে। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ করবেন সেখানে সেখানে এরকম একটা অথর প্রোফাইলে আপনার নামটা ঢুকা রেখে দেবেন। ঠিক আছে, আচ্ছা। এই যে আরেকজনের ওয়েবসাইটে নিজের প্রোফাইল ইনক্লুড করাটাকে বলে হচ্ছে অথর বক্স। ঠিক আছে, এটা কি বলে, অথর বক্স। এখন চলে আসে হচ্ছে অথরিটেটিভনেস, এটার কাজ কি। এটা হচ্ছে গিয়ে এটা তো একটু কঠিনভাবে লেখা আছে। আচ্ছা দাঁড়ান, দেখি এটা কি করছি। আমি যেভাবে বলতেছি এত সহজভাবে কিন্তু টেক্সটগুলোতে লেখা নাও থাকতে পারে, হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে টেক্সটটা পড়বেন বা কোনো সমস্যা হলে চ্যাটজিপিটি থেকে বুঝাই নেবেন, সহজ হবে। আচ্ছা, অথরিটিভনেসের এই জায়গায় যেটা দেখানো হয়েছে এখানে, আপনি ধরেন যে একটা ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন, এখন আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন ওই ওয়েবসাইটটার মধ্যে আপনি কোন কোন সেক্টরগুলোতে টাচ করলে আপনাকে প্রপার একজন এক্সপার্ট হিসেবে ধরে নেওয়া হবে। ধরেন আপনি এখানে যেমন একটা এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দিয়ে কভার করি তাহলে বুঝাতে সুবিধা হবে, নাহলে এইটাকে রিসার্চ করে বের করতে কিন্তু বহু সময় লাগে, 2-3 দিন সময় লাগে যাবে। তো ধরেন আমি একটা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস আমি অফার করব। এখন ইন্টেরিয়র ডিজাইন যে সার্ভিস, ইন্টেরিয়র ডিজাইন তো সবাই বুঝি নাকি, হ্যাঁ, তো ইন্টেরিয়র ডিজাইন যে সার্ভিস আমরা অফার করতেছি, এখানে কি কি পিলার পেজ হইতে পারে, বুঝতে পারছি, এখানে কি কি পিলার পেজ হইতে পারে, আমরা এই জিনিসগুলো আমাদের যে কম্পিটিটররা থাকবে আমরা সেখান থেকে ফিগার আউট করবো, আমরা চ্যাটজিপিটির কাছে ফিগার আউট করবো। ঠিক আছে, আমরা চ্যাটজিপিটির কাছে ফিগার আউট করার সময় আমি একটা এক্সটেনশনের নাম বলি, আমরা যেমন গুগলে এরকম এক্সটেনশন ব্যবহার করতে পারি, চ্যাটজিপিটিতেও একটা এক্সটেনশন আছে। এটা হলো কি, এই যে এটাতে ওপেন বুক সিমেন্টিক এসিও, এটা আপনারা যদি চান একটু মনে রাখতে পারেন, বা ভিডিওতে যেহেতু আছে এটা পরে আপনি দেখবেন। সিমেন্টিক এসিও অ্যান্ড টপিক্যাল অথরিটি মুবাশির হাসান, এটা ইনি একজন পাকিস্তানি, বাট ইনার এখানে আপনি এই যে টপিক্যাল ম্যাপ তৈরি করে নিতে পারবেন, বা হচ্ছে যে ইএটির মাধ্যমে হচ্ছে কীভাবে কাজ করবেন আপনি এগুলো ওর কাছে পরামর্শ নিতে পারবেন, এবং হচ্ছে গিয়ে এইরকম অথরিটি বিল্ড আপ করার জন্য আপনি ফুল পেজের একটা স্ট্রাকচার এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এটা এআই এর মাধ্যমে যদিও 100% কারেক্ট না হলেও আপনি একটা ধারণা পাবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি জন্য দরকার, আপনি ধরেন একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করে ওকে দিবেন, ও আপনাকে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিবে। এটা কেন দরকার, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন একজন ইউজার ওই সার্ভিসগুলো নিয়ে যদি না জানে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, ও আপনি এখানে কি জন্য আসবে, তাই না? আপনি যে জিনিসগুলো অফার করতেছেন ওগুলো আপনি প্রপারলি এই ওয়েবসাইটের মধ্যে দিতে লাগবে। এখানে যেমন হচ্ছে, আমি এটা আরেকটু যদি ভাঙে বলি, রেসিডেন্সিয়াল, এটা বড় করে দেখাই, এখন বেশি বড় হয়েছে, ঠিক আছে। এবার এখন ধরেন যে রেসিডেন্সিয়াল ডিজাইন, এখন রেসিডেন্সিয়াল ডিজাইনের মধ্যে কী কী থাকবে, লিভিং রুম থাকবে, বেডরুম থাকবে, কিচেন থাকবে, বাথরুম থাকবে, আউটডোর স্পেস থাকবে, এরকম থাকবে। এখন ধরেন আপনি খালি রেসিডেন্সিয়াল ডিজাইন দিয়ে রাখছেন,
রেসিডেন্সিয়াল ডিজাইনের মধ্যে আপনি শুধুমাত্র এগুলো অফার করতেছেন। এই রেসিডেন্সিয়ালের মধ্যে কি আর কিছু নাই? আরও আছে, অনেক আছে, বাট আপনি এগুলো অফার করতেছেন। আপনাকে কি করতে হবে, এই যে ড্রপ ডাউন মেনু থাকে না, আপনি একটা জায়গায় ক্লিক করবেন, অনেকগুলো অপশন আসে না, তো এইরকমভাবে আপনাকে কোন ড্রপ ডাউন মেনুগুলো আপনি দেবেন এগুলো আপনাকে ফিগার আউট করতে লাগবে। আপনি যদি স্পেসিফিক না হন আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না। আমি এরকম একটু জোস অনেকগুলো সাইট দেখাইলাম না, আপনি এরকম জোস ওয়েবসাইট বানায় কিছু করতে পারবেন না। কেন? কারণ আপনার এই অথরিটিভনেসটা ঠিক নেই। এই জায়গায় আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার মেইন টপিকগুলো সিলেক্ট করে নেবেন, এইটা নেবেন না কোনটা নেবেন আপনি এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এআই এর কাছে যাবেন, বলবেন যে আমি আমার ওয়েবসাইটের জন্য অথরিটিভনেস বিল্ড করতে চাচ্ছি, আমাকে সিমেন্টিক এসইও টেকনিক ফলো করে আমাকে একটা পেজের স্ট্রাকচারের লিস্ট তৈরি করে দাও। ও সুন্দর মতো করে আপনাকে একটা অফার বানিয়ে দিবে, কী কী জিনিস আপনি ওগুলোর আন্ডারে রাখতে পারেন। কারণ হইতেই পারে আপনি ভুলে গেছেন কোনো একটা জিনিস, আপনি জানেন বাট ভুলে গেছেন। কারণ দেখেন এখানে কতগুলো অপশন, এই দেখেন এতগুলো কি আপনার মনে থাকবে? এতগুলা আপনি ব্যবসা করেন ঠিক আছে, আপনি নাম জানেন সবগুলার, কিন্তু মনে নাই থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। সো আপনার কী করতে হবে, এই জিনিসগুলো যে আছে এই জিনিসগুলো আপনি চাইলে হেল্প নিতে পারবেন। আপনার কম্পিটিটর বলেন, আপনার চ্যাটজিপিটি আছে, এগুলো থেকে হেল্প নিয়ে আপনি এই ধারণাগুলো নেবেন, যেমন এখানে কমার্শিয়াল ডিজাইন, অফিস ডিজাইন আছে, রিটেল স্টোর ডিজাইন আছে, রেসিডেন্সিয়াল ডিজাইন আছে, হসপিটাল স্পেস আছে, মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ফ্যাসিলিটি আছে। এগুলা কিন্তু আবার রেসিডেন্সিয়াল না, কারণ এগুলা কি কমার্শিয়াল, মানে অফিস এরিয়া, ব্যবসার প্রতিষ্ঠান এগুলা। এখন ধরেন ফার্নিচার অ্যান্ড ডেকোরের মধ্যে আপনার আর্ট অ্যান্ড ডেকোর আছে, লাইটিং স্টুডিও আছে, লাইটিং সলিউশন আছে, উইন্ডো ট্রিটমেন্ট আছে, উইন্ডো ট্রিটমেন্ট ওই যে উই পোকা খায় হাবি যাবে এরকম, কাস্টম স্টোরেজ সলিউশন আছে, প্রথমটা বাদ গেছে, বিস্পোক ফার্নিচার আছে। এরকম কি অনেকগুলো অফার আপনি দিতে পারবেন। আপনি স্পেসিফিক যেগুলো দেবেন খালি ওগুলো এখানে রাখবেন, হাবি যাবি ঢুকায় কোনো লাভ নেই। আপনি যেটা দিতে পারবেন ওটা দিয়ে কী করবেন? তাই বলে এমন হতে পারে, ধরেন আপনি শুধুমাত্র স্পেসিফিক একটা জায়গায় হিট করতেছেন, ধরেন আপনি এসিওর মধ্যে ব্যাকলিং সার্ভিসটা দিবেন। ব্যাকলিং কিন্তু 26 ধরনের আছে। মানে আপনি ভাবতে পারেন যে ভাই আপনি তো আমাকে খালি দেখাইছিলেন যে ব্যাকলিং আমি যে করবো, ব্যাকলিং করতে গেলে তো আপনি খালি আমাকে এই কটার নাম বলছিলেন, আমি সেদিন খালি অল্প করে দেখেছি যেগুলো সবচেয়ে বেশি চলে। বাট আমি এটা আজকে রিসার্চ করা শিখে দিয়েছি। আমি বলবো না যে আর এই যে 26 ধরনের আছে এগুলো আমি বলবো না, আপনার ঘাটে বের করবেন। কাজ করতে গেলে নিজে যদি একটু দৌড়ের উপর না থাকেন শিখতে পারবেন না। যারা ঘাটবেন না পরে ঠেলা বুঝবেন। তো এখানে হচ্ছে গিয়ে যেমন এরা ফিগার আউট করছে, এরা সবগুলো কিন্তু জানতো না, বাট এরা ফিগার আউট করছে। ঠিক একই রকমভাবে আপনি যখন ব্যাকলিং সার্ভিস দেবেন, ব্যাকলিং কিন্তু একটা স্পেসিফিক মাইক্রো নিশ, ওইটাকে কিন্তু আবার কাটা যায়, আরও ছোট করে বের করা যায়। ওই ব্যাকলিংকের মধ্যে আপনার আরও বিভিন্ন সার্ভিস আছে, সাইটেশন ব্যাকলিং আছে, গেস্ট পোস্টিং আছে, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং আছে, এরকম আরও অনেক ব্যাকলিং আপনি দিতে পারবেন। তো এই ব্যাকলিংগুলো আপনি ফিগার আউট করেন, সোশ্যাল মিডিয়া ব্যাকলিংয়ের মধ্যে আপনি কোন সোশ্যাল মিডিয়া ব্যাকলিং নিচ্ছেন, সাইটেশন ব্যাকলিংয়ের মধ্যে আপনি কোন সাইটেশন ব্যাকলিং নিচ্ছেন, এখানে যেমন আপনার কমার্শিয়াল ডিজাইনের মধ্যে আপনি কোন কমার্শিয়াল ডিজাইন নিচ্ছেন, কাস্টম ফার্নিচার ইয়ার মধ্যে আপনি কোন সার্ভিসটা নিচ্ছেন। এরকম আপনি ব্যাকলিংটাকে ছোটোভাবে মনে করা যাবে না। আপনি যেই সার্ভিসে নেন, ধরেন আপনি শুধু এসিও সার্ভিসটা দিচ্ছেন, এসিওর মধ্যে আপনার অন পেজ এসিও আছে, অফ পেজ এসিও আছে, টেকনিক্যাল এসিও আছে। অন পেজের মধ্যে আপনি ইমেজ এসিও আছে, কন্টেন্ট অপটিমাইজেশন আছে, কন্টেন্ট এসিও আছে। আপনি টেকনিক্যাল এসিওর মধ্যে আপনার ওয়েবসাইটে যত কাজ আছে সব টেকনিক্যাল এসিওর মধ্যে চলে যাচ্ছে। ভাগ করার কোনো অভাব আছে? কোনো অভাব নেই। সো আমাদেরকে এগুলো জাস্ট ফিগার আউট করা লাগবে। আমাদের এই জিনিসটা কেন ফিগার আউট করা লাগবে? গুগলকে আমরা যত ডিটেইলভাবে বুঝাইতে পারবো, গুগল যত কম পরিশ্রম করে বুঝবে যে আমি এই সাইটে ঢুকছি কিসের জন্য, গুগল আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। গুগলের কাছে আপনি যদি বেশি প্রায়োরিটি পাইতে চান, অবশ্যই আপনাকে গুগলকে প্রায়োরিটি দেওয়া লাগবে, যেটা আমি প্রথমের দিকেই ক্লাসগুলোতে বলছি, তাই না? তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অথরিটিভনেস যদি বিল্ড করতে চাই, আমরা যে সার্ভিসগুলো দিব সেগুলোর জন্য আমাদেরকে আলাদা করে পেজ রাখতে লাগবে। হ্যাঁ, আমি আমাদের ক্রিয়েটিভ আইডিটাতে চলে যাই, এখানে একটা এক্সাম্পল আমি দেখাতে পারবো। যেমন এখানে আমাদের কি কি সার্ভিস আমরা অফার করতেছি, কি কি কোর্স আমাদের এখানে আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু নিচে গেলে দেখেন এখানে আমরা এগুলা দেখতে পাচ্ছি। এখানে আবার গ্রাফিক্স, মালিজা, ওয়েব স্টোর, হাবি যাবে, হ্যান ত্যান যা লাগে সব। আচ্ছা, এগুলো আলাদা জিনিস। এই যে নিচে আবার আরও ডিটেইলে দেওয়া আছে। তো এটা কি হলো? অথরিটিভনেস বিল্ড করার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি আরো ডিটেইলে দেখতে চাই, যেমন ধরেন যে গ্রাফিক্সের এখানে যদি যাই, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে কিনা দেখি একটু। ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকলাম। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আরো কতগুলো ভাগ।
একটু আগে শপিফাই এসিও নিয়ে বললাম, কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা হবে। তো দেখেন এখানে দেখেন এসিও বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই কত ভাগ। এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি অফার করতেছেন, আপনি এটার মধ্যে কতগুলো ভাগ করতে পারতেছেন। আবার যদি আপনি এখানে এসিও সার্ভিস দেন, এসিও সার্ভিসের মধ্যে কতগুলো ভাগ করতে পারতেছেন। তো আপনি যখন একটা ওয়েবসাইট সাজাবেন প্রত্যেকটা জিনিস প্রপারলি ভাগ করে করে রাখবেন, কারণ গুগলকে আপনি প্রপারলি যেন বুঝান। এগুলো প্রত্যেকটাই হবে এক একটা ড্রপডাউন মেনু। ড্রপডাউন মেনু চিনি চিনি না, দাঁড়ান আমি ইমেজ দেখাই। এই যে এখানে এরোটাতে ক্লিক করলাম, এখানে আরো অপশন আসলো, এখানে একটা অপশন দিলাম, আরো অপশন আসলো। বুঝতে পারছি? এরকম করে ভাগ করে দিব। এইভাবে আমরা কি করব, অথরিটিভনেস বিল্ড করব। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, এটা তো ঢুকছি, চলেন একটু দেখে আসি। এই যে দেখেন এর সাইডটা খালি দেখেন, ভাগ করে দিছে। এই যে দেখেন, দেখছেন প্রত্যেকটাই ভাগ করে দিছে। হ্যাঁ, কিভাবে আপনি অথরিটিভনেস বিল্ড করবেন এই জিনিসগুলো এখানে কি দেখা দিছে। আচ্ছা, আর কিছু জিনিস আছে যেগুলো আপনার মাস্ট বি রাখা লাগবে। যেমন হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম হিসাবে এই এই জিনিসগুলো রাখতেছেন, তাই না? এই জিনিসগুলো রাখতেছেন। বাট আপনি যে কোনো সাইটেই ঢুকেন না কেন আপনার অ্যাবাউট আস স্পেস থাকা লাগবে, কন্ট্যাক্ট স্পেস থাকা লাগবে। অ্যাবাউট আসের মধ্যে আপনি কী কাজ করছেন না করছেন এই হিস্ট্রি দেখাইতে লাগবে। আপনার যদি টিম থাকে টিমের কাহিনী দেখাইতে লাগবে, টিমের ওভারঅল একটা চেহারা দেখাইতে লাগবে। তারপরে হচ্ছে যে আপনার কাজের ওয়ার্ক ফ্লো, এখানে যদিও ফিলোসফি অ্যাপ্রোচ হাবি জাবি দেওয়া আছে, আপনি ওয়ার্ক ফ্লোটা কী কীভাবে কাজ করেন, বিভিন্ন ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালগুলো দেখাতে লাগবে। তারপরে হচ্ছে আপনার প্রেস রিলিজ বলেন, ধরেন আপনি অনেক ভালো কাজ করছেন, নিউজ মিডিয়ার কভারেজ হয়েছে, তো আপনি নিউজ মিডিয়াতে যে কভারেজ পাইছেন সেটা আপনাকে দেখাতে লাগবে। বিভিন্ন কমিউনিটিতে যে আপনার কিনা আলোচনা হয় সেটা দেখাতে লাগবে। তারপরে এইখানে কন্ট্রাক্টার্সের মধ্যে কী কী রাখবেন এই জিনিসগুলো, তো এগুলো হচ্ছে মাস্ট, এগুলো প্রত্যেকটা সাইটে রাখা লাগবে। বাট এগুলো এক একটা সাইটের উপর চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা এখানে যদি এখন আসি যে আমরা টাইটেল কেমনে সাজাবো, হ্যাঁ আমরা টপিক কেমনে সাজাবো, আমি একটা যে কোনো একটা এক্সাম্পল খুঁজতেছি, কোনটা এক্সাম্পল দেখাই। আচ্ছা আগে জিনিসটা বুঝাই দিই তারপর এক্সাম্পল বুঝাচ্ছি। এখানে যেমন লেখা আছে হচ্ছে কভার টপিক উইথ লো সার্চ ভলিউম। হ্যাঁ, বার হচ্ছে হচ্ছে টপিকটা পুরোটা কভার করা লাগবে, বাট ক্রিটিক্যাল টু টপিক্যাল কভারেজ, মানে হচ্ছে আপনার যে টপিকটা হবে এটার সার্চ ভলিউম কম হবে, বাট আপনি পুরো টপিকটা কভার করবেন। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, প্রাইমারি অবস্থায় আপনার এর ফলে যেই সাইটটা নতুন, ওই সাইটটা যদি নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করে যেটা সার্চ ভলিউম কম, দ্রুত র্যাঙ্কিং পাবে। ঠিক আছে, এখন র্যাঙ্কিং যখন দ্রুত পাচ্ছে গুগল ও হচ্ছে প্রায়োরিটি দেওয়া শুরু করবে সাইটটাকে, কারণ হচ্ছে ও র্যাঙ্কিংয়ের মধ্যে আসতেছে। গুগল ওইসব সাইটকে বেশি প্রায়োরিটি দেয় যেই সব সাইটের পেজগুলো বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করা আছে, তাই না? এখন আপনার সাইট নতুন, আপনি র্যাঙ্ক করবেন কেমনে? আপনি এমন সব কিওয়ার্ড ঘাটে ঘাটে বের করবেন যেগুলো সার্চ ভলিউম ধরেন যে 500, 1000, 700, 800 এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 2, 3, 5, 7, 5-এর উপর যাবেনই না। কিওয়ার্ড ডিফিকাল্টি যেন 5-এর উপর কোনোভাবে না যায়, খুবই কষ্ট হবে এটা এইসব কিওয়ার্ড খুঁজে বের করতে। কারণ আপনি 5-এর উপর যেন না যায় ওই রকম কিওয়ার্ড খুঁজে বের করবেন এবং সার্চ ভলিউম যেন 400-500 কাছাকাছি থাকে। তাহলে কি হবে, এই কিওয়ার্ডটাতে আপনি র্যাঙ্ক ইজিলি করতে পারবেন, টপ 10-এর মধ্যে ইজিলি থাকতে পারবেন। থাকার লাভটা কি, আপনি যদি ওখানে থাকেন তাহলে লাভ হইলো কি, আপনাকে গুগল বিশ্বাস করা শুরু করবে। সেই ক্ষেত্রে আপনার আরেকটি লাভ, যেই কিওয়ার্ডগুলোতে আপনার ধরেন বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, সার্চ ভলিউম বেশি, ধরেন ওই একটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন, ওটাতে ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি 40, সার্চ ভলিউম ধরেন 70,000। এখন এই 40 কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম 70-80 হাজার এইরকম কিওয়ার্ড থেকে আপনি র্যাঙ্কিং পাওয়ার কিন্তু অনেক টাফ। বাট আপনি যখন ইজিলি শুরুর দিকে র্যাঙ্কিং পাই যাচ্ছেন তখন গুগল ভাববে যে না, এই সাইটটা 50 নাম্বার র্যাঙ্কিংয়ে না রাখে 20-25 নাম্বার র্যাঙ্কিংয়ে নিয়ে আসি।
ঠিক আছে, ও তখন মানে টেস্ট করার জন্য হলেও অন্তত টপ 20-তে নিয়ে আসবে। এটাই কিন্তু আপনার ওই টপ 20-তে যখন আসলেন তখন আপনি মানে হেভিলি অ্যাড চালাবেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর খুব বেশি ফোকাস করবেন, কারণ গুগল যখন আপনাকে টেস্ট করতেছে, আপনি এই টেস্ট পিরিয়ড চালায় গুগল 1 থেকে 1.5 মাস। আপনি জাস্ট ভাগ্যক্রমে টপ 20-তে চলে আসছেন মানে হচ্ছে গুগল আপনাকে টেস্ট করতেছে, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই টেস্ট পিরিয়ড থাকবে 1 মাস থেকে সর্বোচ্চ 1.5 মাস। এই টেস্ট পিরিয়ডের মধ্যে আপনি নিজেকে যতটা পুশ করতে পারবেন আপনার ভাগ্য ততটা খুলে যাবে। কারণ কি, এই একটা মাস আপনাকে ডেডিকেটেডভাবে যদি লাগে থাকতে পারেন, এই 1 মাসের মধ্যে আপনি যদি প্রপারলি ভিজিটর আনতে পারেন, প্রপারলি ক্লায়েন্ট আনতে পারেন, পরবর্তীতে গুগলে বিশ্বাসটা যখন অর্জন করে ফেলবেন, গুগল হবে যে না, আমি পরীক্ষা করার জন্য গিয়ে টপ 20-তে আনছিলাম, এই আরও ভালো পারফর্ম করতে, জায়গায় আমি টপ 10-এ নিয়ে যাই। এরকম একটা কর্পোরেট অফিসের চাকরির মতো। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? তো আমরা শুরুর দিকে এইভাবে কাজটা শুরু করব। আচ্ছা, এলিমিনেট অরফান পেজ। অরফান পেজ কি? অরফান মানে হচ্ছে এতিম, আর হচ্ছে এখানে অরফান পেজ মানে হচ্ছে যে পেজের মধ্যে কোনো ইনফরমেশন ডাটা কিছু নেই, এই জিনিসগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এই পেজগুলো ডিলিট করে ফেলতে হবে। আচ্ছা, এই যে অপিনিয়ন, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই জায়গায় অপিনিয়ন আনতে লাগবে। ধরেন আমাদের সাইটকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, এই জিনিসটা আনতে লাগবে, যেটা ওই যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পার্ট। বিভিন্ন ইভেন্টে আমাদের অংশগ্রহণ করতে লাগবে, কোলাবোরেট করা লাগবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখা যায় না যে ওরা বিভিন্ন সময় ভিডিওর মধ্যে আরেকটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করে, তো এইরকম বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে লাগবে, বিভিন্ন পডকাস্টে অংশগ্রহণ করা লাগবে। তারপরে আপনি যে নিয়ে কাজ করতেছেন, যেটা নিয়ে কাজ করতেছেন, এরকম বিভিন্ন কমিউনিটিগুলোতে অ্যাড হয়ে কমিউনিটি অ্যাডমিনদের সাথে আপনি যদি আলোচনা করে আপনার ব্র্যান্ডিং করতে পারেন, এই কাজটা করা লাগবে। উপরে যেগুলা দিয়ে দেওয়া আছে এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল। আপনি ধরেন যে কোম্পানি আপডেট সম্পর্কে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, মানে আপনার কোম্পানি আপডেট দিবেন, তো আপনার কোম্পানি আপডেট দেওয়ার সময় কীভাবে একটু এক্সাইটিংভাবে আপডেটটা দেওয়া যায়। ধরেন কোম্পানি আপডেট আসতেছে, কীরকম আপডেট? এক্সাইটিং নিউ সার্ভিস কামিং সুন। যারা কিনা আপনার কোম্পানির সার্ভিস নিয়ে তারা এই কথাটা দেখলে ভাববে যে আরে অফার নিয়ে আসতেছে, খুশি হয়ে যাবে। তো এরকম আপনাকে কি এক্সাইটিং জিনিসগুলো আনতে লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেলিব্রেশন অ্যান্ড ফেস্টিভ্যাল। ধরেন হচ্ছে যে বিভিন্ন হলিডে আপনি প্রপারলি সেলিব্রেট করবেন। তারপরে হচ্ছে যে আপনি কারো ধরেন যে ভালো কাজ করতেছে কেউ একজন, তাকে বার্থডেতে উইশ করবেন। একটা কোম্পানির একজন এমপ্লয়ি, ও যখন ওই কোম্পানির দ্বারা তার বার্থডে উইশ করা হয়, সে যে কী বড় প্রাউড ফিল করে, ওর ডেডিকেশন আরও কয়েকগুণ বাড়ে যায়। তো এই কাজটা করবেন। তারপর হচ্ছে যে কমিউনিটি ইনভলভমেন্ট, বিভিন্ন কমিউনিটি, যেটা বললাম একটু আগে। তারপরে হচ্ছে বিভিন্ন নিউজ আপনি কীভাবে পাবলিশ করবেন। এটা হচ্ছে আপনার যখন একটা নিজের ওয়েবসাইট থাকবে, আপনার নিজের ওয়েবসাইটে আপনি বিভিন্ন আপনার যে কাজগুলো হচ্ছে এগুলো নিউজ যেমন পাবলিশ হয়, কন্টিনিউ নিউজ, যেমন আপনার কি প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ থাকে না, যেমন টিভিতে ইউটিউব চ্যানেল যদি ঘন্টায় ঘন্টায় নিউজ, আপনিও চেষ্টা করবেন ডেইলি এরকম আপনার নিজেকে নিয়ে আপডেট অনলাইনে জানিয়ে দিয়ে। যত বেশি আপনি ভিডিও বানাবেন, যত বেশি রিলস বানাবেন, যত বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, আপনার এঙ্গেজমেন্ট তত ভালো হবে। এবং ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে লাগবে। এআই থেকে ডাইরেক্ট টানে নিছেন, ডাউনলোড করে ভিডিওটা ছাড়িয়ে দিলেন, এই কাজ করা যাবে না। তো এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, অলরেডি আমাদের অনেক সময় গেছে, এগুলো নিয়ে আপনারা বাসায় গিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে এক্সাম্পল এতগুলো দিচ্ছি কেন, যেন বুঝতে সুবিধা হয়। অনেকগুলো এক্সাম্পল আছে। তারপর চলে আসবে কি, ট্রাস্ট। এখানে যেমন আছে, প্রথমে যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাড করতে লাগবে। আমি এখানে যাই বা এর এখানে যাই, এ দেখেন একটা নাম্বার দিছে, দেখি এর কোনো ফিজিক্যাল অ্যাড্রেস আছে কি নাই। এই যে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। সো আমাদের একটা অফিসের একটা কি ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া লাগবে। এ দেখেন লোকেশন সহ দিয়ে দিছে। হ্যাঁ, এটা একটা এজেন্সি, এই যে এখানে লোকেশন হয়ে যাবে যা লাগে, এই যে, ঠিক আছে। তো কি একটা ফিজিক্যাল লোকেশন দেখাইতে লাগবে যেখানে আমার কোম্পানি এস্টাবলিশ, কারণ ম্যাক্সিমাম অনলাইন কোম্পানি ফ্রড হয়, স্ক্যাম করতে পারে। তো একটা মানুষ যখন দেখবে যে না এর এই জায়গায় অফিস আছে, ভেজাল করলে আমরা পুলিশ নিয়ে দৌড় দেবো। সো আমাদেরকে কি ফিজিক্যাল একটা উপস্থিতি দেখাইতে লাগবে, ট্রান্সপারেন্সি রাখতে লাগবে অবশ্যই। আমরা ধরেন ওই যে একটা চুক্তিপত্র লিখলাম, সবার শেষে একটা স্টার চিহ্নতে ব্র্যাকেটের মধ্যে লিখলাম শর্ত প্রযোজ্য। এখন যে চুক্তিটাতে সিগনেচার করে ফেলে, যখন দেখবে শর্ত প্রযোজ্য, ওর মধ্যে কি টেনশনটাতে পড়ে দেবে, ভাই আমি যে কোন জায়গায় সিগনেচারটা করলাম। তো এই কারণে আপনি যখন একটা সার্ভিস দিবেন, এই শর্ত প্রযোজ্যের মতো ভুগিঝুগির মধ্যে যাবেন না, আপনি ট্রান্সপারেন্সি রাখবেন।
এই যেমন প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে আপনি একটা সাইটে পেজই রেখে দিবেন। হোম অ্যাবাউট আস কন্ট্যাক্ট দেখিয়ে দিই এখানে আছে কিনা। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি এরকম এখানে দেখাচ্ছে না। একটা দেখি, এই জায়গাতে থাকতে পারে। আচ্ছা এখানে যাই তো, এমন তো করার কথা না রে। আচ্ছা দাঁড়ান, আমি টার্মস অ্যান্ড কন্ডিশন ওই জিনিসটা ওরা অ্যাবাউট সেকশনে রাখছে, যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন ও আপগ্রোড আইও অ্যাবাউটের মধ্যে রাখছে। হ্যাঁ, এই যে আপগ্রোড ওর আইও এরা আবার সুন্দর মতো করে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা সেকশন রাখছে। আচ্ছা এটাও করবো, সময় নষ্ট না করি। ঠিক আছে, আমাদেরকে এরকমভাবে ট্রান্সপারেন্সি থাকা লাগবে। তো ওটা গেল ব্যবসার ক্ষেত্রে। যদি পার্সোনালের ক্ষেত্রে কাজ করি, যেমন ধরেন যে এটা একটা স্পন্সর কন্টেন্ট, একটু আগে বললাম যে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবরেট করেন। এখন একটা ব্র্যান্ড আপনার এখানে স্পন্সর করছে, আপনি ওটা যদি না দিয়ে খালি ওই ব্র্যান্ডকে নিয়ে সুনাম করে যান, কোনো কারণে ব্র্যান্ডটা যদি খারাপ হয়েছে, ওটা কিন্তু ঘুরে ফিরে আপনাকে আবার হিট করবে যে ভাই আমি এর কাছে শুনে গেছি এইটা নিয়ে সুনাম করছে থেকে আমি ওখানে সার্ভিস নিছি, ওটা ঠকছে। মানে এই দুইটাই ফ্রড। নিজের নাম যেটা উঠাইতে গেছিলাম, টাকা পয়সার একটু লোভ করে ওটাও গেল। সো এটা আমরা ক্লিয়ার থাকবো যে আমি কি করতেছি, সার্ভিস যেটা দিচ্ছি ওটাতে ক্লিয়ার থাকবো। হ্যাঁ, স্পন্সর কন্টেন্ট এটা কি, এটা উল্লেখ করব। অ্যাফিলিয়েট মার্কেটিং, দালালি ব্যবসা। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ যখন করব, এটা যে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, ওটা আমরা ক্লিয়ার করে দেবো। বিভিন্ন গেস্ট আমাদের এখানে বিভিন্ন কাজ শেয়ার করতেই পারে। ধরেন আপনি একটু আগে যেটা দেখালাম এসইও জার্নাল, ওখানে বহু কন্টেন্ট রাইটার আসে ওর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে। এটা যে একটা গেস্ট কন্ট্রিবিউশন, এটা মাস্ট বি শেয়ার করা লাগবে, লিখে দেওয়া লাগবে যেটা একজন আমাদের গেস্ট। এটা না দিলে কি হবে, ধরো ওর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজের ব্র্যান্ডিং করে রেখে দিছে। হ্যাঁ, এখন নিজের অভিজ্ঞতা শেয়ার মানে কি, নিজের ব্র্যান্ডিংই তো করতে আসছে ভাই। এখন এখানে যদি আপনি দেখান যে এসইও জার্নালের মধ্যে এই লোকটা এখানে আসছে, খুব ভালো, পরে সার্ভিস নিতে গিয়ে দেখেন যে কিছুই নেই, তাহলে কি দুর্নাম না? তো এই জন্য আমাদেরকে ট্রান্সপারেন্ট থাকা লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে থার্ড পার্টি ভেরিফিকেশন অ্যান্ড সার্টিফিকেশন। লাইসেন্স করে না, গাড়ির লাইসেন্স করে, এরকম বিভিন্ন জায়গা থেকে আপনি ভেরিফিকেশন অ্যান্ড সার্টিফিকেশন নিতে পারবেন। আমি এখান থেকে একটু দেখাই যে যেমন এখানে ভেরিফিকেশন সার্টিফিকেশন নিছে, এখানে যদি যাই আর কি অবস্থা একটু দেখি। কই, হ্যাঁ, গুগলে এতগুলো রেটিং আছে। ক্রিয়েটিভ আইডির এখানে যদি যাই, আমাদের এখানে অনেকগুলো আছে। এই যে ভেরিফাইড, আমরা সরকারিভাবে ভেরিফাইড। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির সাথে আছে, এরকম ওই যে অনেকগুলো ইউনিভার্সিটি। নিজে যাইতে থাকবেন, শেষ আর হবে না। তারপরে যে মেম্বার্স, তারপরে কনসার্ন অফ, ঠিক আছে, অনেক। তো এইরকমভাবে আপনি প্রকাশ করে দেবেন। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে আপনি ভেরিফাইড বা সার্টিফাইড। লোকাল একটা ফোন নাম্বার আপনি অবশ্যই দিবেন। এখানে যেমন একটা ফোন নাম্বার দেওয়া আছে, এখানে কি ফোন নাম্বার দেওয়া আছে? কল করার অপশন, কন্ট্যাক্ট অফিসিয়াল একটা ফোন নাম্বার দেওয়া থাকে না, আমাদের ক্রিয়েটিভ আইডিটাই দেখে আমাদের এখানে একটা অফিসিয়াল ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, যে বিকাশ নাম্বার হবে, যে অনেক নাম্বার দেওয়া আছে। ইউআই বা ইন্টারফেস, আমাদের ইন্টারফেস আমরা যেটা নিয়ে ব্যবসা করবো, যেমন এটা একটা এজেন্সি সাইট। হ্যাঁ, আমি এখানে যদি আপগ্রাফ আইওতে চলে যাই, এটা একটা এজেন্সি সাইট। এইখানে যা লিখছে, যা দেখাইছে, এটাই কিন্তু প্রকাশ করছে যে একটা এজেন্সি চালাচ্ছে। সো আপনাকেও এরকম প্রকাশ করতে লাগবে যে আপনি কি চালাচ্ছেন।
আপনি দিচ্ছেন হচ্ছে যে একটা ই কমার্স সাইটের ডিজাইন, বাট আপনি চালাচ্ছেন একটা এজেন্সি সাইট, মানুষ আছে কি কাজ দিবে? আচ্ছা, আপনার বিভিন্ন ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। আপনার যে ওয়েবসাইট বা আপনার যে ব্যবসা আছে, আপনার ব্যবসার জন্য বিভিন্ন ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। ধরেন একটা অফিসে যেমন একজন অ্যাডমিন থাকে, আমি যেমন মেন্টর আছি, আরেকজন যিনি আছে উনি হচ্ছে বেসিক শুধু টিচার, বেসিকের মেন্টর, আরেকজন আছে আমাদের ওখানে যিনি সেলসের যিনি আছে। তো এইরকম একাধিক সেক্টরের লোকজন আছে না? এখন আপনি যখন এরকম একাধিক সেক্টরে কাজ করতেছেন বা কাজ করছেন, আপনার যতগুলো এমপ্লয়ি থাকবে, বা আপনি ধরেন যে এমপ্লয়ি রাখেন, আপনি নিজেই সব কাজ করতেছেন, যেহেতু নিজে ছোট একটা ব্যবসা শুরু করছেন, লোক রাখতেছেন না। তো সেই অবস্থায় আপনার যতগুলো সেক্টর থাকবে, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে ইমেল থাকবে। এখন ধরেন আপনি এখানে কন্টেন্ট পাবলিশ করতেছেন, আপনি দিলেন যে হামিম @contentraiter@upgraph.com, হ্যাঁ, জিমেল থাকবে না, আপনার ব্র্যান্ডের নাম থাকবে। এখানে কীরকম থাকবে? ধরেন ক্রিয়েটিভ আইডি নিয়ে যদি বলি, হামিম digital marketing@cit.com, এরকম আমার একটা মেইল থাকার কথা। হ্যাঁ, এখন আমার যে মেইলটা আছে, আমার মেইলটা এটা হচ্ছে কিসের জন্য? আমার শুধু ডিজিটাল মার্কেটিং সেক্টর। এখন আমি যদি এই মেইল দিয়ে আমি যদি একটা গ্রাফিক্স ডিজাইনারকে মেইল দিই, ওই কী চিন্তা করে ভাবেন, কী পরিমাণ আনপ্রফেশনাল। সো আমাদের যতগুলো সেক্টর থাকবে, প্রত্যেকটা সেক্টরের জন্য প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা ইমেল রাখা লাগবে। এটা হচ্ছে প্রফেশনালিজম। কোম্পানি পেজ, অ্যাবাউট আস পেজ, এটা রাখা লাগবে মাস্ট। আমাদের স্কিমা, আমরা যেমন স্কিমা শিখছিলাম না, স্কিমা মার্কআপ তৈরি করতে লাগবে। অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের ট্রাস্ট বিল্ডের জন্য আমাদের সকল ইনফরমেশন প্রোভাইড করতে লাগবে। আমাদের একটা ট্রেডমার্ক করতে লাগবে। ট্রেডমার্ক বুঝি না, সরকারি যে ট্রেডমার্ক করে, ট্রেডমার্ক করতে লাগবে। লিগাল একটা পেজ থাকা লাগবে, যে আমরা লিগালি কাজ করতেছি, কোনো ভুগিঝুগি কোম্পানি না, খালি একটা ওয়েবসাইট তৈরি করে বসাই দিলাম ব্যবসা, এরকম না। আমরা লিগাল কাগজপত্র যেগুলো পাবলিকলি দেখানো উচিত, সেই জিনিসগুলো ওপেনলি দেখাইতে লাগবে। আমাদের সাইট ম্যাপ নিয়ে আলোচনা করছিলাম না, আমাদের সাইট ম্যাপটা শো করতে লাগবে। যেমন হচ্ছে আমি এখানে লিগাল সাইট কেমন হবে এটা একটা এক্সাম্পল এখানে রাখছি, যে এখানে ঠিক আছে, মানে আপনার কি আছে না আছে এগুলো সব আপনি দেখাই দিবেন, বলে দিবেন। যার দরকার হবে নিজে সরকারিভাবে অফিসগুলোর যায় ঘাটে দেখবে, বাট আপনার ট্রান্সপারেন্ট থাকা লাগবে যে আপনার এটা আছে, মানুষকে শো করতে লাগবে। সাইড ম্যাপ তো বুঝি, সেদিন আমরা দেখছিলাম, এই যে সাইড ম্যাপ, এই যে সাইড ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা কি আজকে দিব? আজকে একদিনে বেশি কথা হয়ে যাচ্ছে। এক্সপার্টিনেস আর অথরিটিভনেস, এই দুইটা হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে, এইটা কি দিব? বাকি যেগুলো আছে, আর দুইটা বাকি আছে, দুইটা কভার করছি। বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি এই জন্যই চিন্তা করতেছি যে এটা দিব কিনা, কারণ একদিনে 4টা জিনিস কভার করলে না তখন ইয়ে হবে না, মনে থাকবে না। এই শীটটা এরপর যেদিন ক্লাস শেষ হয়ে যাবে সেদিন দিয়ে দিচ্ছি নাকি, না আজকে দিব? না, এটা ওটা কাটে কেন দিব, দিলে একবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।